বরাবরের মতোই গেম চেঞ্জারের পক্ষ থেকে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের সাথে আজকের এই সেশনটিতে জয়েন করেছেন। আমাদের এই আজকের সেশনটির মেইন পারপাস সেটি হচ্ছে একজন জব প্রত্যাশী যখন কোন একটি ব্যাংক জবের জন্য নিজেকে আসলে প্রস্তুত করতে চায় বর্তমান সময়ের প্রেক্ষিতে, স্পেশালি যারা একদম বেগিনার, যারা রিসেন্টলি হয়তো গ্রাজুয়েশন শেষ করেছেন অথবা বিসিএস পরীক্ষায় কোনো না কোনোভাবে আহত হয়ে ব্যাংক জবের দিকে ঝুঁকার চেষ্টা করছেন, যারা ভাবছেন যে না, ইটস হাই টাইম, যেটা বোধহয় একটা গরম সময় যে নিজেকে ব্যাংক জবের জন্য প্রস্তুত করি। কারণ অতি সম্প্রতি আমরা দেখলাম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর যে সমন্বিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেরকম একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল সর্বশেষ গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024। প্রায় 1554টি পদের জন্য আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেখলাম। খুব নিকটবর্তী সময়েই হয়তো আমরা ব্যাংকিং সেক্টরের সব থেকে লুক্রেটিভ যে পদ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিও হয়তো আমরা প্রকাশ হতে দেখব। সো সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই যেহেতু অনেক নতুন প্রার্থী নিজেদেরকে ব্যাংক জবের জন্য প্রস্তুত করার কথা চিন্তা করছেন, তো সেই লক্ষ্যটাকে আমলে নিয়ে গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা আমাদের আজকের সেশনটা অর্গানাইজ করছি। আমাদের আজকের সেশনটিতে আমরা একজন নতুন জব প্রার্থী, সে হয়তো জব সেক্টরেই সম্পূর্ণভাবে নতুন, অথবা এমন হতে পারে এতদিন ধরে সেই প্রার্থী ভিন্ন ভিন্ন এক্সাম গুলো এক্সপ্লোর করছিল, স্পেশালি বিসিএস এর মতো এক্সাম গুলোতে হয়তো সে অনেক বেশি সময় নষ্ট করছিল। হয়তো ওই পরীক্ষাগুলোতে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে সে এখন চিন্তা করছে যে সে আসলে ব্যাংকের প্রিপারেশন নিবে। বা আরেকটা শ্রেণীর প্রার্থী আছেন, আহ খুব নিকট অতীতে আমরা দেখেছি যে চাকুরিতে প্রবেশের যে বয়স সীমা আছে, সেই বয়স সীমাটার মধ্যে একটা স্লাইট মডিফিকেশন আনা হয়েছে। আবেদনের ক্ষেত্রে যে সর্বোচ্চ বয়স সীমা, সেটাকে 32 বছর বয়সে উন্নীত করা হয়েছে। সর্বশেষ প্রকাশিত যে সার্কুলার, সেই সার্কুলারের মধ্যেও অর্থাৎ সমন্বিত ব্যাংকের 1554টি পদের যে বিজ্ঞপ্তি, সিনিয়র অফিসার পদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, সেই বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে 2024 সালের নভেম্বর মাসের সম্ভবত 12 বা 18 তারিখ, যেদিন আর কি বয়স সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ পেয়েছিল, সেই দিন পর্যন্ত যাদের বয়স 32 তারাও কিন্তু এই সার্কুলারটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আসলে নবীন এবং কিছু অর্থে প্রবীণদের আসলে একটা মেলবন্ধন ঘটবে এই প্রিপারেশন ফেজটাতে বা এই আপকামিং এক্সাম গুলোতে। সো আজকে আমরা গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা যে ধরনের সেশন গুলো অর্গানাইজ করি, সেখানে আমরা আসলে টিপিক্যাল কোনো ধরনের ফেক মোটিভেশনাল কথাবার্তা না বলে, একজন প্রার্থী যে আসলে ব্যাংকিং সেক্টরে অর্থাৎ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্টের সেক্টরটাতে একদমই নতুন, নতুন ভাবে বিচরণ শুরু করতে চায়, তার জন্য আসলে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব এবং ফ্যাক্টস গুলাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদের এই সেশনটি কন্ডাক্ট করার জন্য আজকে প্রেজেন্টার হিসেবে আছি আমি আমি শেখ শাহির আহমেদ। আমি 43তম বিসিএস থেকে কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট এই ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে গেজেটেড হয়েছি। পূর্বে আমি রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেছি সিনিয়র অফিসার হিসেবে। আহ এছাড়া আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে এমবিএ করার সুযোগ হয়েছে। আমি গত বেশ লম্বা সময় ধরে, প্রায় 6 থেকে 7 বছর ধরে, বাংলাদেশের বিভিন্ন কোচিং সেন্টার, যেগুলা কোনো ধরনের সুগার কোটিং ছাড়াই বলি, সেই প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করেছি জব প্রার্থীদের সাথে, তাদের স্পেশালি ম্যাথমেটিক্স এবং ইংলিশ পার্টের প্রস্তুতি নিয়ে। তো সামগ্রিকভাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমার সফলতার যে অভিজ্ঞতা, এর পাশাপাশি আহ স্টুডেন্টদের, যারা স্পেশালি জব প্রত্যাশীদের সাথে একটা দীর্ঘ সময় ধরে খুব রুট লেভেল থেকে কাজ করার যে অভিজ্ঞতা, এবং আমার আশেপাশে আমি যাদেরকে ফেল করতে দেখেছি তাদের এই ফেল করার মূল কারণ, এবং আমার নিজেরও যে সকল জায়গাতে মনে হয়েছে ব্যর্থতা ছিল, বা আমি ওই ব্যাপারগুলোকে হয়তো কিছুটা নতুন ভাবে করলে বা কিছুটা ভিন্ন ভাবে করলে হয়তো আমি আরো বেটার আউটপুট পেতাম অতীতেই, আমি নিজে যেটা ফিল করি। তো এই সব কিছুর সম্মিলনে আজকে আমরা সেশনটা নেয়ার চেষ্টা করব। এখানে যারা আসলে জয়েন করছেন, যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, বা যারা এটা রেকর্ড ভার্সনটা দেখছেন আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে, যারাই দেখছেন, নেক্সট অ্যারাউন্ড 1 আওয়ার, অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টার সময় আপনারা একটু প্রপার অ্যাটেনশন যদি দেন, তাহলে ইনশাল্লাহ আপনার জব প্রিপারেশনের যে জার্নিটা আছে, যে জার্নিটা আপনি শুরু করতে যাচ্ছেন, এই জার্নিটাতে হোপফুলি আপনি একটা বেটার শেপে
যেতে পারবেন, এবং ইনশাল্লাহ পরবর্তী যে কোনো একটা এক্সামে আপনি একটু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করার মতো কিছুটা হলেও ক্যাপাবিলিটি আপনি অর্জন করতে পারবেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস স্টার্ট এন্ড লেটস বিগিন উইথ আওয়ার সেশন। ঠিক আছে, আমরা আমাদের সেশনটা শুরু করি। সো আপনারা যেটা দেখেছেন, যেটা বললাম যে আজকে আমরা যেদিন এই ক্লাসটি নিচ্ছি, লাইভ ক্লাসটি নিচ্ছি, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ, 2025 সাল। তো আমরা দেখেছি মাত্র 7 থেকে 8 দিন আগেই, অর্থাৎ 31শে ডিসেম্বর, আমরা দেখেছি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি সমন্বিত সার্কুলার প্রকাশ হতে। সেখানে 1554টি ফাঁকা পদ আছে। এই পদগুলোর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খুব রিসেন্ট টাইমের মধ্যে আমরা হয়তো দেখব কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক বা এডি পদেরও বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। তো আপকামিং ডেজ গুলাতে আমরা বিভিন্ন সার্কুলার এবং এক্সাম গুলো এক্সপেক্ট করছি। সো এখন বিইং এ সিরিয়াস ক্যান্ডিডেট, আপনি আসলে কিভাবে আপনার প্রস্তুতিটা শুরু করবেন, প্রত্যেকটা পরীক্ষার প্রসেস, আলটিমেটলি ব্যাংক জবের কমপ্লিট এক্সাম প্রসেস গুলা, প্রত্যেকটা ধাপের আসলে আপনাদের করণীয় কি, বিষয়ভিত্তিক বিভিন্ন রিসোর্স বা বুক সাজেশন আপনারা অনেক সময় চান। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে আজকে আসলে ক্যান্ডিডলি আপনাদের সাথে একটা সেশন নেওয়ার চেষ্টা করব। বাই দ্য এন্ড অফ দিস সেশন উইল হ্যাভ এ কিউ অ্যান্ড এ সেশন, অর্থাৎ আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন করব। সেখানে আপনাদের যদি যে কোনো ধরনের কনফিউশন থাকে, যে কোনো ধরনের কোয়েরি থাকে রিগার্ডিং দ্য প্রিপারেশন প্ল্যান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে বা আমাকে প্রশ্নগুলো ক্যান্ডিডলি জিজ্ঞাসা করতে পারবেন, এবং আমি আমার জায়গা থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। প্রথমত আমরা যদি ব্যাংক জবের একটা রোড ম্যাপ চিন্তা করি, ব্যাংক জব, সর্বপ্রথম সাধারণত ব্যাংক জব বলতে অধিকাংশের মতে আমরা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অর্থাৎ সরকারি চাকরির কথা চিন্তা করি বেশি। এখন ব্যাংকের ক্ষেত্রে সরকারি চাকরি বলতে আমরা কি বুঝি? এখানে সাধারণত আমরা দু ধরনের সার্কুলারের কথা আমরা মেনশন করি। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেখানে দেখা যায় বিজ্ঞপ্তি প্রকাশ হয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক পদের, যেটি হচ্ছে আমরা যেটাকে বলি একটি ফার্স্ট ক্লাস পোস্ট বা নবম গ্রেড, বাংলাদেশের বেতন স্কেলের নবম গ্রেডের একটি পদ এটি, এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক। এছাড়া বাংলাদেশ ব্যাংক এন্ট্রি লেভেলে দশম গ্রেডেও আরো দুটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তার মধ্যে একটি হচ্ছে অফিসার জেনারেল অর্থাৎ অফিসার সাধারণ, আর একটি হচ্ছে অফিসার ক্যাশ। ওকে, হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। ঠিক একইভাবে আমাদের যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, রাষ্ট্র মালিকানাধীন যে বিশেষায়িত ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোর ক্ষেত্রেও তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তার মধ্যে প্রথমে আমরা দেখি সিনিয়র অফিসার। এই সিনিয়র অফিসারটাও কিন্তু একটি নবম গ্রেডেরই একটি পদ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক এবং বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার, এটা কিন্তু সেম গ্রেডের, সেম স্যালারি স্কেলের পোস্ট। এবং সেই বাণিজ্যিক ব্যাংকগুলোরও একই রকম ভাবে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ পদেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেগুলো হচ্ছে দশম গ্রেডের পদ। নবম গ্রেডের পদ মানে বর্তমান বেতন স্কেল অনুযায়ী 22,000 টাকা বেসিকের এটা একটা চাকুরি। এবং সেকেন্ড ক্লাস যেগুলো আছে অর্থাৎ 10th গ্রেডের যেগুলো আছে, 10th গ্রেডের পদগুলোতে বেসিক স্যালারি থাকে 16,000 টাকা। এর সাথে হাউস আপনার হচ্ছে হাউজিং রেন্ট যেটা আর কি আপনার আছে, আবাসন আবাসন সুবিধা থাকে, চিকিৎসা ভাতা থাকে একটা। এছাড়া লাঞ্চ বিল আছে ব্যাংকের ক্ষেত্রে প্রতি কর্মদিবসে। আগে 200 টাকা করে ছিল, কেন্দ্রীয় ব্যাংক অতি সম্প্রতি এটা আপডেট করে 400 টাকা করেছে, যার ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ধীরে ধীরে 400 টাকা করে প্রতি কর্মদিবসের জন্য দৈনিক লাঞ্চ ভাতা তারা প্রণয়ন করছে। তো এগুলো হচ্ছে বেসিক তথ্য। তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র অফিসার, এটা সেম স্যালারি গ্রেডের, মানে সেম স্যালারি গ্রেডের পদ, সেম গ্রেডের পদ, 9th গ্রেডের পদ। তবে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে সিনিয়র অফিসার। ওকে, আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ভেরি বেসিক ইনফরমেশন। তা আমরা যখন ব্যাংক জবের কথা চিন্তা করতেছি যে আমাদের একটা ব্যাংক জব পেতে হবে, তখন আসলে আমরা কোন জবের কথা চিন্তা করছি? তখন মেইনলি আমরা এই বাংলাদেশ ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর কথা আমরা চিন্তা করছি। এখানে একটু বলে নেই, কম্বাইন্ড ব্যাংকের যখন বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়, তখন আপনারা আসলে
কোন কিভাবে আপনারা চয়েস লিস্ট দিবেন, কোন ব্যাংকগুলোকে আগে রাখবেন, কোন ব্যাংকগুলোকে পরে রাখবেন, এই সংক্রান্ত অনেক কনফিউশন আপনাদের মধ্যে থাকে। সেটা নিয়ে আমরা অতি সম্প্রতি অর্থাৎ গত 4 তারিখে সম্ভবত আমরা একটা সেশন নিয়েছি কিভাবে আপনি চয়েস লিস্টটা পূরণ করতে পারেন, এবং অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো কি, যাতে করে আপনাদের কনফিউশনটা কিছুটা হলে আমরা দূরীভূত করতে পারি। তো সেই ক্লাসটা আপনারা দেখে নেবেন, আমরা জুমেও সেই ক্লাসটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের ফেসবুকে যে এই যে আমাদের যে আমরা কি বলে যখন আমরা এই ক্লাসটা দিচ্ছি ফেসবুকে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া ইউটিউবে আমাদের ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমরা সেই ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে দিব। সেই ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তো এছাড়া তাহলে আগে আমরা যদি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা বলি, এখানে ফুল রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম যে ধাপটি আছে সেই ধাপটিকে আমরা বলি প্রিলিমিনারি স্টেজ। ঠিক আছে, এই প্রিলিমিনারিটা মূলত হচ্ছে একটি এমসিকিউ বেসড এলিমিনেশন প্রসেস। এটা কিন্তু কেতাবি কথা না, এটা আমি বলতেছি। অর্থাৎ প্রিলিমিনারি ধাপটা হচ্ছে মূলত এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসড একটা বাদ দেওয়ার প্রক্রিয়া। প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে মূলত যারা পরীক্ষার রিয়েল ক্যান্ডিডেট, মূল যারা কম্পিটিটর, মূল যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে বাছাই করা, যারা আগাছা তাদেরকে ছাঁটাই করা, তাদেরকে বাদ দেওয়া। অর্থাৎ যারা অ্যাকচুয়াল প্রার্থী না, সরকারি ব্যাংকে আবেদন করার জন্য 200 টাকা প্রয়োজন হয়, কোনো এক এক সময় টাকাও প্রয়োজন হতো না বা হয় না। তো আউট অফ কিউরিয়াসিটি শুধুমাত্র যারা অ্যাপ্লাই করেছে, যাদের আসলে কোনো ধরনের প্রিপারেশন নাই, যারা আসলে যোগ্য না, তাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে প্রিলিমিনারি। ওকে, এই ধাপটা যারা পার হতে পারে, যারা উতরাতে পারে, তারা দ্বিতীয় যে ধাপে অবতীর্ণ হয়, দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে আলাদা করে বলবো, কথা বলবো। আগেই বলেছি প্রত্যেকটা সাবজেক্ট, সাবজেক্ট ভিত্তিক সোর্স, সবকিছু নিয়ে আমরা কিন্তু কথা বলবো। ওকে, সো দ্বিতীয় ধাপে যেটা আছে সেটা হচ্ছে রিটেন এক্সাম। এটাকে আমি কি বলছি দেখেন, দ্য রিয়েল এক্সাম। মূলত আপনি একটি ব্যাংকের চাকরি পাবেন কি পাবেন না সেটা আসলে সম্পূর্ণভাবে নির্ধারিত হয়, বা একদম সিংহভাগে কিন্তু নির্ধারণ হয়ে যায় আপনি রিটেন এক্সামে কেমন পারফর্ম করছেন সেই পারফরমেন্সের উপর বেস করে। ওকে, সরি, লাস্ট বাট নট দ্য লিস্ট, রিটেন পরীক্ষাটা দ্বিতীয় যে ধাপ, অর্থাৎ এই রিয়েল পরীক্ষা যেটাকে বললাম, এই ধাপটা যারা উতরাতে পারে, এই ধাপটা যারা পাশ করতে পারে, তাদের জন্য যে তৃতীয় ধাপটা থাকে সেটা হচ্ছে ভাইবা। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে আমি যেটা মনে করি, ভাইবাটা অনেকাংশেই ওয়ান কাইন্ড অফ ফর্মালিটি। এটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারে, বাট আই ডোন্ট গিভ এ শিট। আমার এতে কিছু আসা যায় না, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি। কারণ ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, রিটেন এক্সাম, প্রিলিমিনারি এক্সামটা হয় একটু পরে আমরা দেখবো, এটা 100 মার্কের একটা এক্সাম। এবং এই পরীক্ষার এই ধাপে কে কত মার্কস পেল সেইটা কোনোভাবেই চূড়ান্ত ফলাফলের মধ্যে গিয়ে যোগ হয় না। এটা শুধু একটা বাছাই পরীক্ষা, বাছাইয়ের ধাপ। রিটেন এক্সামটা হয়, ব্যাংকের রিটেন এক্সামটা হয় 200 মার্কের একটি এক্সাম। এটি একটি 2 ঘন্টা মেয়াদী এক্সাম। সো এই 200 মার্ক, এই 200 মার্কের পরীক্ষা যারা পাশ করতে পারে, অর্থাৎ যারা ভাইবায় অবতীর্ণ হওয়ার সুযোগ পায়, ভাইবাতে মার্কস বরাদ্দ থাকে হচ্ছে 25। চূড়ান্ত মেধা তালিকাটা, ফাইনাল সিলেকশনটা করা হয় বেসড অন রিটেন এন্ড ভাইবা, অর্থাৎ এই 225 মার্কের মধ্যে একজন প্রার্থী কত মার্ক পেল তার উপর ভিত্তি করেই চূড়ান্ত মেধা তালিকাটা প্রস্তুত করা হয়। তাহলে আমরা যেটা বলি, তার মানে দেখেন, আপনি ফাইনাল সিলেকশনটা যে মার্কসটার উপর ভিত্তি করে হচ্ছে, তার কিন্তু 9 ভাগের 8 ভাগই কিন্তু হচ্ছে আপনার রিটেন এক্সামটা। এজন্যই রিটেনটাকে আমি বলতে পছন্দ করি দ্য রিয়েল এক্সাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি বলি 3টা ধাপ আমাদের পার করতে হবে, এইখানে একটা প্রশ্ন স্বভাবত এসে যায় যে তাহলে এই যে প্রত্যেকটা ধাপে কতজন করে প্রার্থী সুযোগ পায়। আবেদনের ন্যূনতম যোগ্যতা যারা পূরণ করতে পারে তারাই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটায় বসতে পারে। আবেদনের ন্যূনতম যোগ্যতাটা কি, এটা যে কাউকে জিজ্ঞাসা করার আগে আপনি একটি বিজ্ঞপ্তি একটু খোলা চোখে, চোখটা খুলে নিজে একটু পড়ার চেষ্টা করবেন। অন্য কারো কথায় কখনো কান দিবেন না, নিজে আগে একটু দেখেন, ওইটুকু বোঝার সক্ষমতা অবশ্যই আপনার রয়েছে যে আবেদনের যোগ্যতাটা কি। আই এম সরি টু সে, এই আবেদনের যোগ্যতাটা কি এইটা বোঝার সক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি যদি এই ক্লাসটিও দেখে থাকেন, এই ক্লাসটি আপনাকে খুব বেশি কাজে দিবে না, বিকজ আপনি এখনো সেলফ রিলায়েন্ট হতে পারেন নাই। আপনাকে আগে সেই সক্ষমতাটুকু অর্জন করে দেন প্রিপারেশন নিতে হবে। আপনি এখনো সেই পাপা কি পারি হয়ে আছেন, ঠিক আছে, বাকি মা কা লাডলা হয়ে আছেন, বুঝতে পারছেন? এই ধাপে করলে আপনি সামনের ধাপে যেতে পারবেন না, এটা আপনি দেখে নিবেন। দেখেন,
তাহলে প্রিলিমিনারি পরীক্ষা তো সব অ্যাপ্লাই করলো, প্রিলিমিনারিতে কতজন পাশ করে এটা আমি পরে আসতেছি। আপনি আগে আসেন ভাইবা কতজন দেয়। সাধারণত ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা অতীতের যে বিভিন্ন পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোর যে কোনো একটা বিজ্ঞপ্তিতে যে ভ্যাকেন্সি, যেটা অর্থাৎ যে ফাঁকা পদ, যতগুলো পদের জন্য বিজ্ঞপ্তিটা দেয়া হয়েছে, সেই পদটা হচ্ছে সব থেকে ক্রুশাল জিনিস। ধরুন এই যে আমরা লাস্ট সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি দেখলাম, এখানে পদ আছে 1554টি। আমরা হলফ করে বলতে পারি বা মোটামুটি আইডিয়া করে বলতে পারি, এই 1554, এটা যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 1500 3 গুণ হচ্ছে 4500, আর 50-3 গুণ হচ্ছে 150, অর্থাৎ 4612 জন হয়, তাই না? তার মানে আপনি এক্সপেক্ট করতে পারেন মোটামুটি এই 4500 থেকে 5000, এই এতজন প্রার্থীকে চূড়ান্ত ভাবে ভাইভায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। ভাইভায় কারা অংশগ্রহণ করে? যারা রিটেন পাস করে, অর্থাৎ রিটেন পরীক্ষা পাস করানো হবে 4500 থেকে 5000 জন প্রার্থীকে। এটা মোটামুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই ট্রেন্ডটা ফলো করে আসে। তাহলে রিটেন পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ করানো হবে 4500 থেকে 5000 প্রার্থীকে, তাহলে আপনি একটা গেস করতে পারেন সাধারণত ফাঁকা পদের সাধারণত 10 থেকে 12 গুণ, কখনো কখনো একটু বেশিও হয়। সাধারণত এইটা এমন দেখেছি আমরা 7 গুণ প্রার্থীকে অনেক সময় সুযোগ দেওয়া হয়, অর্থাৎ ন্যূনতম 7 থেকে সর্বোচ্চ 12 গুণ। আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা এরকম দেখব, এত গুণ প্রার্থীকে, ফাঁকা পদের এত গুণ প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করানো হয়। তাহলে এখানে যেহেতু ফাঁকা পদ, সর্বশেষ বিজ্ঞপ্তিটাকে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, 1500 জন প্রার্থী আছে, আমার মনে হয় এখানে সর্বোচ্চ 10 থেকে 12 হাজার প্রার্থী হয়তো প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবে বা পাশ করানো হবে। হ্যাঁ, এটা যদি খুব বেশি হয় তাহলে 15,000 হবে। ব্যাংকগুলো যদি আরেকটু খুব যে না আমরা নিয়োগ প্রক্রিয়াটাকে অনেক দ্রুত সম্পন্ন করব, এটা যদি, তাহলে এটা যদি ধরেন 8 থেকে 9 হাজারও হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। বাট সাধারণত ব্যাংকগুলো একটু সেফ, একটা অ্যাভারেজ, একটা কি মানে কি বলবো, কোয়ালিটি মেনটেন করে। সো আপনি এক্সপেক্ট করতেই পারেন যে যদি একান্তই স্ট্র্যাটেজিতে বা ডিসিশন মেকিং এ বা পলিসিতে নতুন করে কোনো চেঞ্জ না আসে, মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি যে অ্যারাউন্ড 10 to 12,000 প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করানো হবে। আচ্ছা, পূর্বে যেটা হতো, যখন একটা ব্যাংকের আহ, পরীক্ষা নেওয়া হবে, এই ব্যাংকের এক্সাম গুলোর অ্যাডমিনিস্ট্রেটর কারা হবে, অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক কারা হবে, পরীক্ষাটা কোন প্রতিষ্ঠানটা সম্পূর্ণ করে দিবে, এইটার জন্য পত্র পত্রিকাতে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেখতাম। এবং এগুলা দিয়ে আমরা অনেক সময় নিজেরা তথ্য জানতে পারতাম যে প্রিলিতে কতজনকে পাশ করানো হবে। কারণ বিভিন্ন সময় তখন এই যে দেখেন, আহ, সমন্বিত ব্যাংকের পরীক্ষাগুলো নেয় বাংলাদেশ ব্যাংকের একটা উইং আছে, ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট, বিএসসিএস, ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, হ্যাঁ এটা বলা হয়, বা ব্যাংকার সিলেকশন কমিটি আর কি, যেটা তারা। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নিয়োগ, এডি, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, এইটা নেয় হচ্ছে তাদের HRD 1। তো দুটো পরীক্ষা কিন্তু দুই জায়গা থেকে আলটিমেটলি কি কন্ডাক্ট করা হয়। তো ধরেন পূর্বে আমরা দেখেছি, অতীতে আমরা দেখেছি যে একটা পরীক্ষার কারা সম্পন্ন করবে এটার জন্য তারা বিজ্ঞপ্তি, যেটাকে আমরা বলি টেন্ডার বলতাম না, সেই টেন্ডার গুলো পত্রিকায় চলে আসতো, যে ন্যূনতম, হ্যাঁ, যখন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেত, তারপর আমরা পত্র পত্রিকায় দেখতে পেতাম যে কম বেশি, হ্যাঁ কম বেশি 1,20,000 প্রার্থীর 1 ঘন্টা মেয়াদী প্রিলিমিনারি পরীক্ষা, এবং কম বেশি কথা কথা বলে দিল 8 থেকে 10 হাজার প্রার্থীর 2 ঘন্টা মেয়াদী লিখিত পরীক্ষা নেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। তো ওই দরপত্রগুলো দেখে অনেক সময় বিভিন্ন আপডেট দাতা পেজগুলোতে বা আমরা বলতে পারতাম যে হ্যাঁ প্রিলিতে টেকাবে 8 থেকে 10 হাজার। এখন সাধারণত আমরা দেখি এরকম ওপেন টেন্ডার হয় না, সর্বশেষ বেশ কিছু পরীক্ষা ইন্টারনালি তারা এরকম বিজ্ঞপ্তি দিয়ে, আমরা শুনেছি যেটা যে বিআইবিএম এর মাধ্যমে আহ, পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। বিআইবিএম ছিল এক্সাম অ্যাডমিনিস্ট্রেটর, বিআইবিএম হচ্ছে কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মিরপুর 2 নম্বরে অবস্থিত। তারা বিভিন্ন ধরনের কোর্স অফার করে, ব্যাংকিং সেক্টরের জন্য প্রফেশনাল কোর্স অফার করে। এছাড়া তাদের MBA বা মাস্টার্স ইকুইভ্যালেন্ট একটা কোর্স আছে, যে কোর্সটার নাম হচ্ছে MBM, মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এই প্রতিষ্ঠানটা থেকে সর্বশেষ পরীক্ষাগুলোর প্রশ্নপত্রগুলো প্রণয়ন হয়েছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি। ওকে, এখন আপকামিং এক্সাম গুলো
এই বিআইবিএম এর মাধ্যমেও নেওয়া হতে পারে, বা অন্য কোনো এক্সাম অ্যাডমিনিস্ট্রেটরও আবির্ভূত হতে পারে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা অনুষদ হতে পারে, এটা আমাদের আইবিএ হতে পারে, বা অন্য যে কোনো ভাবেই হতে পারে। এটা কে নিবে না নিবে এটা একজন প্রার্থী হিসেবে আপনার আমার ক্ষমতায় নাই, আপনার আমার দখল, আমাদের আমাদের হরাইজনের ভেতরে এই জিনিসটা নাই। তো এই জিনিসটা নিয়ে শুরুতেই, প্রিপারেশনের শুরুতেই অতিরিক্ত পাণ্ডিত্য যারা দেখাতে চান, তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে? কারণ আপকামিং এক্সামটা এই বিআইবিএম যেটাকে বলেন ফ্যাকাল্টি, কোন ফ্যাকাল্টি নিবে? বিআইবিএমই নিবে, এটা আপনি হলফ করে বলতে পারেন না। বা বিআইবিএমই যদি নেয়, পূর্ববর্তী পরীক্ষায় সে যে প্যাটার্নে প্রশ্ন করেছে, এই বিআইবিএম পরবর্তী পরীক্ষাটাও সেই একই প্যাটার্নে প্রশ্ন করবে, এটাও আপনি আমি হলফ করে বলতে পারি না। এই জন্য যখন প্রিপারেশনের শুরুর ধাপে আপনি আছেন, শুরুতেই আপনার এই ফ্যাকাল্টি ফ্যাকাল্টি নিয়ে আপনার মাথা গরম করা যাবে না। করলে আপনি করতে পারেন ভাই, আমি তো সব জানতা শমশের না, আপনি আমার কথা শুনতেও পারেন নাও শুনতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমার ক্রেডিবিলিটির জায়গাটা আমি শুরুতে বলে নিয়েছি, ঠিক আছে? আমি কেন বলছি, কারণ যেটাকে আমি ফ্যাক্ট মনে করি আমি আপনাকে সেটাই বলবো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পরীক্ষাগুলোর প্রক্রিয়া। এখন তাহলে আমরা যদি একটু প্রিলিমিনারি না, তাহলে একটু এখন একটু ডিটেইলে আসি। প্রিলিমিনারি যে ধাপটা আছে, এই প্রিলিমিনারি পরীক্ষাটার কিছু মাইনুটস দেখেন, কিছু বিষয় দেখেন। প্রিলিমিনারি পরীক্ষাটার যে এক্সাম টাইম, এটা একটি 60 মিনিট, 60 মিনিটস মেয়াদের একটি পরীক্ষা। 1 ঘন্টা বলার থেকে 60 মিনিট বলতে আমি একটু বেশি পছন্দ করছি, ঠিক আছে? 60 মিনিটস। আচ্ছা, এখানে এমসিকিউ, আপনাকে 100টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। এখানে আগে বলে নিচ্ছি, এটাকে আপনি আপনি ফরচুনেট, আপনি নিজে ফরচুনেটও হইতে পারেন, আনফরচুনেটও হইতে পারেন, মানে যেভাবে আপনি নিজেকে নেন না কেন, এটা আপনার দৃষ্টিভঙ্গি। যে এখন পর্যন্ত ব্যাংক রিক্রুটমেন্ট টেস্টের সুনির্দিষ্ট কোনো সিলেবাস প্রণয়ন করা হয় না। এই যে আমি মানবন্টনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সর্বশেষ অনুষ্ঠিত যে এক্সাম গুলো আছে, সেই এক্সাম গুলোতে আমরা এই মানবন্টনটা অনুসরণ হতে দেখছি, বিধায় আমি এটা আপনাকে বলছি। এটার মধ্যে স্লাইড চেঞ্জেস যে কোনো সময় আসতে পারে, যতক্ষণ না পর্যন্ত একটি ফিক্সড সিলেবাস ঘোষণা করা হচ্ছে। ওকে, এটা আপনাকে বুঝতে হবে। তো একটা সময় গিয়েছে যে 60 মিনিটসে তখন এমসিকিউ ছিল 80টা, এরকমও ছিল, এরকম পরীক্ষাও হয়েছে পূর্বে, ঠিক আছে? বাট বিগত লাস্ট কয়েক বছর ধরে 100টা প্রশ্নে আসতেছে। 100 কোয়েশ্চেন, 100 এমসিকিউ। এই 100টা এমসিকিউতে মার্কস, প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক উত্তরে হচ্ছে আপনার 1 মার্ক। অর্থাৎ এটা হচ্ছে 100 মার্কের একটা এক্সাম। ফুল মার্কস হচ্ছে 100, 100টা প্রশ্নে 100 মার্ক। বুঝতেই পারছেন, প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরে 1 মার্কস। সাধারণত এই পরীক্ষাগুলোতে প্রতিটা প্রশ্নের নেগেটিভ একটা উত্তরের জন্য, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য আপনার 0.25 মার্কস করে ডিডাক্ট করা হয়, বিসিএস এর থেকে কম। বিসিএস এ একটা সঠিক উত্তরের 50% নাম্বার কাটা যায় একটা ভুল উত্তরে, কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে এটা কতটুকু কাটা যাবে? 25%, 0.25, 0.25। ওকে, অর্থাৎ 4টা ভুল উত্তর দিলে আপনার 1 নাম্বার নেগেটিভ হবে। ওকে, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে বিদ্যমান যে প্যাটার্ন সেটা আমরা দেখতে পাচ্ছি, এই 100টা এমসিকিউ এর মধ্যে 25টা আসতেছে ইংলিশ থেকে, ম্যাথ থেকে আসতেছে 20টা, বাংলা থেকে 25টা, জিকে থেকে 20টা, বা জিকে বা জেনারেল নলেজ থেকে 20টি, এবং কম্পিউটার এবং আইসিটি থেকে 10টি। আমি প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমি বিশ্লেষণে যাব, ঠিক আছে? আগেই বলছি। তো যাদের 1-1.5 ঘন্টা মেয়াদি, ওই যাদের একটু পর পরই আবার একটু কি মানে ওই যে, আমি এটা প্রায়ই বলি যে খাবার স্যালাইন, ওট স্যালাইন বানানোর যে আমরা নিয়ম দেখতাম, যে ঘরে ওট স্যালাইন কিভাবে বানায়, যে আধা সের পানি, ছোটবেলা আমরা বিটিভিতে এই বিজ্ঞাপন গুলো দেখতাম, যে জীবন বাঁচানোর জন্য কি করতে হবে, যে আধা সের পানি, হ্যাঁ, তার মধ্যে 1 মুঠ গুড় বা চিনি, হ্যাঁ, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ। তো আপনারা যারা আছেন, খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা এই ক্লাসটা লাইভ দেখছেন এখন, বা যারা এই ক্লাসটা পরবর্তী রেকর্ড দেখবেন, আপনারা অধিকাংশই মানে ইউ গাইস, কি বলবো, ইউ লাইক টু গেট ডিরেইলড। আপনারা পথচ্যুত কক্ষচ্যুত হইতে পছন্দ করেন, কারণ আপনি বুঝেনি না যে আপনি মানে কি বলবো, পথচ্যুত হচ্ছেন। বিকজ আপনি শুধু খুঁজেন বেড়ান মোটিভেশন, আপনি শুধু খুঁজে বেড়ান ওই যে আমরা বলি না অনেক সময় যে কি ইমোশনাল অ্যাঙ্গেল গুলো দিয়ে আপনারা আপনারা একটু বেশি মনে করেন যে কি মোটিভেটেড হইতে চান। ভাই, এই বয়সে এসে আপনি যখন আমার এই ক্লাসটা দেখছেন, আপনি এই ক্লাসটা দেখে থাকেন, আপনি একদম ন্যূনতম হলে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি বয়স টয়স যদি চুরি টুরি না করে থাকেন, আপনার বয়স কোনোভাবে 25-26 বছরের কম না, বাস্তবতা যেটা রিয়েল এজ। তো 25-26 বছর বয়সে যখন আপনার হয়েছে, বা আপনার বয়স 30-31 হইতে পারে, এই মুহূর্তে আপনার যদি অন্য কোন একজন ব্যক্তির কথা শুনে মোটিভেটেড হইতে হয়, তাহলে আপনার ভেতরে ভাই অনেক ধরনের, অনেক বড় সড় ধরনের সমস্যা আছে। আপনার জন্য এই জগৎ না।
ঠিক আছে, আপনি শুধু ইমোশনালি ম্যানিপুলেটেড হবেন, 2 বছর 3 বছর 4 বছর মানে উল্টাপাল্টা চেষ্টা চেষ্টা করে পরে সিস্টেমকে গালি দিয়ে বের হয়ে যাবেন। তো এইটা করলে ভাই মানে মানে এই সেশনটা থেকে আপনি উপকৃত হবেন না। আমি শুধু ফ্যাক্টস বলবো, ঠিক আছে, বা বলার চেষ্টা করবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের 100 নম্বরের মান বন্টন। তো আমরা দেখতে পাচ্ছি বিদ্যমান সিলেবাসে বা বিদ্যমান কোশ্চেন প্যাটার্নে ইংলিশ এবং বাংলায় মোটামুটি 25%, 25%, 50% মার্কস থাকতেছে, ম্যাথ এবং জিকে তে থাকতেছে 40%, আর কম্পিউটার আইসিটি থাকতেছে 10%। এটা আপকামিং যে কোনো এক্সামে চেঞ্জ হতে পারে, হয়তো বাংলায় 20 হয়ে গেল, ম্যাথে 25 হয়ে গেল, হতেই পারে, কিছু করার নাই। হ্যাঁ, আপনার এরকম হতে পারে ইংলিশে 20, হ্যাঁ, আবার হচ্ছে কি এখানে ধরেন আপনার 25 হয়ে গেল, জিকে তে 25 আসতে পারে, আসতে পারে। মানে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সিলেবাস আসতেছে না, যে কোনো ভাবেই আমাদের সামনে পরীক্ষার হলে প্রশ্নপত্র আবির্ভূত হতে পারে। ওইটা নিয়ে ঘাবড়ে গেলে ওই কোয়েশ্চেন মানে পরীক্ষার হলে গিয়ে ন্যাগ করলে, হ্যাঁ, মানে ন্যাগ মানে হচ্ছে ঢং, রং ঢং করলে কারোই কিছু আসে যায় না। হ্যাঁ, আপনাকে এটাকে মেনে, বাস্তবতা মেনে প্রিপেয়ার হইতে হবে। এইখানে সবার আগে যে প্রশ্নটা থাকে যে আসলে তাহলে এখানে কাট মার্ক কত? হ্যাঁ, আসলে শব্দটা ভুল, এটা আসলে কাট অফ মার্ক। হ্যাঁ, কাট অফ মানে হচ্ছে সর্বশেষ কোন নাম্বারটা পর্যন্ত কি প্রার্থীদেরকে সিলেক্ট করা হয়। বিসিএস পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রায় সর্বশেষ যত বিসিএস অনুষ্ঠিত হয়েছে সবকিছুকে যদি আমরা আমলে নিই, 35-36-এর পর থেকে, 35-36 থেকে যে হচ্ছে আপনার 200 মার্কের যে বিসিএস, আমরা জানি কোনো প্রার্থী যদি মোটামুটি কোনো ধরনের সন্দেহ ব্যতীত 125+ মার্কস পায়, 125+, বা যদি 130 পায়, আমরা কিন্তু জানি সেই প্রার্থী কিন্তু অবশ্যই প্রিলিমিনারি পাস করবে, কোনো সন্দেহ নাই। বাট ব্যাংকের ক্ষেত্রে আপনি এই ধরনের কোনো সেফ জোন আপনি আপনি হাইপোথেটিক্যালি বলতে পারেন না। কেন বলতে পারেন না? কারণ ব্যাংকের ক্ষেত্রে কাটমার্ক বা কাট অফ মার্কটা আসলে নির্ধারিত হয় কিসের উপর জানেন? ওই কতজন প্রার্থীকে প্রিলিমিনারি পাস করানো হবে এই ব্যাপারটার উপরে। যেমন আপনি কিছুক্ষণ আগে যেমন আমি ব্যাখ্যা দিলাম যে আমার যেটা মনে হয় হয়তো এই 1554 জন প্রার্থীর ক্ষেত্রে হয়তো 12,000 প্রার্থীকে ধরেন প্রিলিমিনারি পাস করানো হলো। হ্যাঁ, লেটস সে যদি 12,000 জন প্রার্থীকে প্রিলিমিনারি পাস করাবে বলে, কম বেশি 12,000 প্রার্থীকে প্রিলি পাস করানো হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে এই মেরিট লিস্টে প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর ওই এক্সেলে ডেটা ইনপুট দেওয়ার পর 12,000তম প্রার্থী যে মার্কসটা পাবে, ধরেন সে পেয়েছে, নেগেটিভ মার্কসটা সবকিছু হিসাব করে সে পেয়েছে 57.75, তাহলে এই 57.75 মার্কটাই হচ্ছে কাট মার্ক। সেক্ষেত্রে দেখা যাবে এই সেম মার্ক ধরেন আরো পেয়েছে, আরো 217 জন পেয়েছে ধরেন, তখন দেখা যাবে ওই পরীক্ষাটাতে 12,217 জন প্রার্থী দেখা যায় তারা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবেন, প্রিলিমিনারি পাস ফলাফল পাবেন তারা। বুঝতে পেরেছেন? ওই 12,000তম প্রার্থী, এই 12,000 কই থেকে আসতেছে? এটা হচ্ছে কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত। তারা যদি চিন্তা করে না আমরা 15,000 প্রার্থী দেখাবো, এবং ওই এক্সেল শিটে যে তারা যদি দেখে নাম্বার ইনপুট দেওয়ার পর যে 15,000তম প্রার্থী গিয়ে মার্কস পেয়েছে কথার কথা যে আপনার 71.25, লেটস সে হাইপোথেটিক্যালি স্পিকিং, তাহলে এই 71.25টাই কাট অফ মার্ক। এবং তখন এই সেম মার্কটা আরো যত ধরেন আরো পেয়েছে 359 জন, তখন আমরা রেজাল্ট দেখবো 15,359 জন নির্বাচিত। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ কাট অফ মার্ক হচ্ছে সর্বশেষ তারা যত সংখ্যক, অর্থাৎ যত বেশি ফাঁকা পদের পরীক্ষা সেখানে আপনি তত কম মার্ক পেয়ে আপনি মানে আপনি এই প্রিলিমিনারির বৈতরণী পার হওয়ার আশা রাখতে পারেন। আর পদ সংখ্যা যত কম আপনাকে অ্যাকচুয়ালি কাট অফ মার্কটা তত বেশি বেড়ে যাবে। যেমন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের দেখবেন বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, দেখবেন ওখানে কতগুলো হয়তো 150 থেকে 200 পদ থাকবে ফাঁকা পদ। তো ওই 200 পদে ধরেন সেম প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা হলো, সেম প্রশ্নে সিনিয়র অফিসারের পরীক্ষা হলো, সেম প্রশ্ন বা অফিসার অন্য সেম প্রশ্নে দুটো পরীক্ষা অনুষ্ঠিত হলো, তাহলে অবশ্যই তাহলে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কি হবে? তারা হয়তো আগে সিদ্ধান্ত নিছে যে আমরা প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করাবো 5,000 প্রার্থীকে, কথার কথা। তাহলে ওই 5,000তম প্রার্থী যে মার্কসটা পাবে সেই মার্কসটা হচ্ছে কাট অফ মার্ক। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে তবে আমরা কি টার্গেট করব? আমরা বিং এর মানে কি বলবো রেশনাল ক্যান্ডিডেট বা বিং এ স্মার্ট ক্যান্ডিডেট, আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমাদের টার্গেট থাকতে হবে যাতে যে কোনো পরীক্ষায় আমরা 70% মার্কস তুলতে পারি, এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কখনো কখনো হবে প্রশ্নের কোয়ালিটি যখন অ্যাভারেজের থেকে একটু ডিফিকাল্ট হবে, একটু ডিফিকাল্ট হয়, অ্যাভারেজের থেকে ডিফিকাল্ট, বিগত বছরের কোশ্চেন একটু কম আছে, একটু নতুন ধারার প্রশ্ন একটু বেশি আছে, বা একটু লেংদি লেংদি ম্যাথ দিয়েছে, আমরা এরকম যখন বলি প্রশ্ন একটু কঠিন হবে, প্রশ্ন একটু নতুনত্ব থাকবে, তখন দেখবেন এই 15,000 প্রার্থী টেকালেও অনেক সময় এমনও হয়েছে যে 40-এর ঘরে মার্কস পেয়েও কিন্তু পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেছে। আমি এই দায়িত্ব নিয়ে বলতে পারি সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক পদের নিয়োগটা হলো সেই পরীক্ষাতে প্রিলিমিনারি পাশ করা হয়েছিল 10,000+ প্রার্থীকে।
পদ ছিল হচ্ছে আপনার কতগুলো যেন, মাত্র 100টা পদ ছিল, 100টা ফাঁকা পদ। ওখানে প্রিলি একটু বেশি পাশ করানো হয়েছিল, এত বেশি প্রিলি পাশ করানোর কথা ছিল না। তো ওই পরীক্ষায় এমনও আছে যারা একদম নেট সব কেটে কুটে যারা 39-এর মতো মার্কস পেয়েছিল, তারাও কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছিল। তার আগের বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় সম্ভবত 225টা সম্ভবত ফাঁকা পদ ছিল, এরকম 225টা বা 186 এরকম একটা ফাঁকা পদ ছিল, 225টা। ওই কোন একটা পরীক্ষাতে প্রিলি পাশ করানো হয়েছিল 5,700 জন প্রার্থীকে, সেইখানে আবার কাট অফ মার্ক ছিল 65+। অর্থাৎ কত মার্ক পেলে আপনি প্রিলি পাস করবেন, এটা দুইটা ব্যাপারের উপর ডিপেন্ড করবে। এক, প্রশ্নের কোয়ালিটিটা কেমন হয়েছে। আম জনতা যারা মোটামুটি বিগত বছরের প্রশ্নভিত্তিক প্রিপারেশন শুধু নিয়ে যায়, তাদের কাছে প্রশ্নের গুণগত মানটা কেমন, এটা কি এভারেজ না এভারেজের থেকে একটু ডিফিকাল্ট নাকি এভারেজের থেকেও ইজি, পানির মতো। কোয়েশ্চেন কোয়ালিটিটা কি, এবং কতজন প্রার্থীকে কোয়ালিফাই করানো হবে, ঠিক আছে, ক্যান্ডিডেট কতজনকে কোয়ালিফাই করানো হবে, এই দুইটা ব্যাপারের সাথে মানে আপনার হচ্ছে এই দুইটা ব্যাপারের সম্মিলনের মাধ্যমে হচ্ছে আপনার কাট অফ মার্কটা নির্ধারিত হয়। অনেক কম্বাইন্ড জেনারেল অফিসার জেনারেলেও অনেকে হয়েছে যে দেখা গেছে 48 বা 50 পেয়ে পাশ করেছে, যেখানে প্রশ্ন একটু ডিফিকাল্ট ছিল বা একটু গতানুগতিক ধারার বাইরে ছিল। আবার অনেক পরীক্ষাতে 65+ পেয়েও বড় 1,000 বা 1,500 বা 2,000 পদ ফাঁকা আছে, 15-20 হাজার টেকাবে, তারপরও প্রিলি পাস করতে পারে নাই, কারণ প্রশ্নের গুণগত মানটা তুলনামূলক সহজ ছিল। এই হচ্ছে কাট অফ মার্কের স্টোরি। এখানে সুনির্দিষ্ট কোনো উত্তর হয় না, আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আপনাকে সবসময় গিভেন এক্সামে আপনি যে এক্সামটার জন্য প্রিপেয়ার হচ্ছেন সেখানে আপনাকে একটা বেস্ট পসিবল পারফরমেন্স আপনাকে দিতে হবে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। আমরা যদি তাহলে প্রিলিমিনারিতে যদি আমাদের এই যে অংশগুলো আছে এখানে যদি আমরা বিষয় ভিত্তিক আমরা যদি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি, যেটা আগেই বলে নিয়েছি, আজকে আমার অডিয়েন্স আপনারা যারা আছেন, যারা আমার লিসেনার্স আছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা হচ্ছে ব্যাংক জবের প্রিপারেশন সম্পর্কে এখনো নিউবিজ, আপনারা এখনো জানেন না ফ্রম হোয়ার টু বিগিন। হ্যাঁ, না জেনে একটা কোচিং এ ভর্তি হয়ে যাচ্ছেন, একটা বই কিনতেছেন। ভাই দিন শেষে যেমন আমার এটাও তো একটা কোচিং, আমারও তো অবশ্যই এখানে কি, আমি এরকম তো চ্যারিটি করতেছি না, আমার এখানে দেখা যাবে যে কি আসবে, হয়তো আপনি দেখবেন যে এখানে কি, মানে আমারও তো কিছু কি বিজনেস পারপাস আছে, ওগুলো হয়তো আমি পরে বলবো, বাট ইনিশিয়ালি আমি যে ফ্যাক্টস গুলো আপনাকে বলতেছি, আপনি আগে নিজে বুঝতে হবে। আপনি যদি আগে সেলফ এম্পাওয়ার্ড না হন, নিজে থেকে নিজের বোঝার বা বোধগম্যতার যে ক্ষমতা আছে এটা যদি আপনি ডেভেলপ না করেন, তাহলে কিন্তু আপনি সামনের পরীক্ষাগুলোতে ভালো করতে পারবেন না। ওকে, তো এটাকে আপনাকে নিজে বুঝতে হবে। প্রথম যেটা, আমি যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন স্ট্র্যাটেজি বলি ইনিশিয়ালি, তাহলে প্রথমে আসেন ইংলিশ। ইংলিশ নিয়ে আমরা বলছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বর্তমান যে মান বন্টন, সেই মান বন্টন অনুযায়ী 25 অর্থাৎ 25% অফ দ্য টোটাল মার্ক কিন্তু আমরা দেখতেছি ইংলিশ অংশটাতে আছে। এখন ব্যাংক জবের ইংলিশ পরীক্ষার প্রশ্নগুলো আসলে কেমন হয়, আমরা যেটা বলতেছি সব হচ্ছে আমাদের অভিজ্ঞতা লব্ধ এবং বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্নগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত আইডিয়া। আপকামিং এক্সাম গুলো, তুই যে আবার বলছি, আনফরচুনেটলি কোনো ফিক্স সিলেবাস নাই। এখানে আমরা যা বলছি এটা একদম সবকিছু একদম আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে, এটা আসলে হওয়ার না। যদি হয় সেটা তো সবার জন্যই সেম, তাই না? আপনাকে কি চিন্তা করতে হবে, আপনি যাতে এভারেজ একজন প্রার্থীর থেকে এগিয়ে থাকেন, এটা হবে আপনার মোটো। ওকে, সো এই যে ইংলিশে 25টা কোয়েশ্চেন আসে, আমরা যদি চিন্তা করি এই 25টা কোয়েশ্চেনের মধ্যে আসলে আমরা দুই টাইপের কোয়েশ্চেন দেখতে পাই। আপনাকে সবার আগে বুঝতে হবে এখানে দুই টাইপের ট্রেন্ড আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইংলিশের একদম বেসিক গ্রামার বেসড কিছু কোয়েশ্চেন আসবে, একদম বেসিক গ্রামার, ইংলিশ ব্যাকরণ, যেগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকে মোরলেস পড়ে আসতেছি। এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশটা হচ্ছে কমপ্লিটলি মেমোরাইজিং আইটেমস, অর্থাৎ হচ্ছে আপনার সম্পূর্ণ আপনাকে মুখস্থ করতে হবে, আপনার মুখস্থ বিদ্যার আইটেম। যারা ব্যাংক জবের ক্ষেত্রে চিন্তা করেন, অনেকে যারা ভাবতেছেন যে আমার তো ব্রেন ভালো, আমি পরীক্ষায় বসবো আর মানে কি ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম, এইভাবে আমি বের হয়ে আসবো, জি না। এত পাণ্ডিত্য হয়তো দু একজন আছেন যারা মানুষ না, তারা হয়তো জিন প্রজাতির, তারা হয়তো এভাবে পারবেন। অধিকাংশের ক্ষেত্রেই ব্যাপারটা এতটা সহজ না। আপনাকে সবার আগে চিন্তা করতে হবে বাংলাদেশে বর্তমানে জব সেক্টরের যে প্রশ্ন প্যাটার্ন, আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনি ব্যাংকের পরীক্ষা দেন, আপনি ওই পেট্রো বাংলা, এনএসআই, হ্যাঁ, আপনি যে পরীক্ষায় দেন, যে বান্দা আপনাকে বলবে যে তার মেমোরাইজিং স্কিল ভালো না, তার মুখস্থ বিদ্যা ভালো না, সে শুধু তার ব্রেন, তার মেধার জোরে এই ধাপগুলা পার হয়ে আসছে, তার মতো বড় মিথ্যাবাদী আর হয় না। কারণ বর্তমানে যে কোয়েশ্চেন প্যাটার্ন, আপনি যদি শুধু বলেন সেই যে টিউশনির স্টুডেন্টদের যে কথা বললে, যারা টিউশনি করেন রিলেট করতে পারবেন, আপনার স্টুডেন্ট সম্পর্কে যে কথাটা বললে গার্জিয়ান খুব খুশি হয়,
সেটা কি? বলবেন ওর তো ব্রেন ভালো কিন্তু পড়ে না। ঠিক আছে, গার্জেন দেখবেন খুব খুশি, নিজেই শখ করে গালি দিবে, হ্যাঁ আরাম দাদা তোদের গোষ্ঠীর সবারই ব্রেন ভালো কিন্তু তো পড়ে না, পড়লে কি আর এরকম রোল কি আর এরকম 73 হয়? পড়লে তোর রোল তো প্রথম 3-4 জনের মধ্যে থাকে। তো ওই চান্দু পড়ে না কেন? চান্দুকে তো কেউ আটকে রাখে নাই। তো আপনারা যারা ভাবতেছেন যে আমাদের তো খুব ব্রেন ভালো, আমি তো মুখস্থ করতে পারি না, পড়তে পারি না, গেট দ্য হেল আউট অফ হিয়ার, এখান থেকে পালান। আপনার এখানে কোনো জায়গা নাই। মানলে মানেন, হ্যাঁ না মানলে নাই, কোনো কিচ্ছু করার নাই। আপনাকে আপনার মেমোরাইজিং স্কিলে শান দিতে হবে হবে হবে। এটা না দিতে পারলে বর্তমানে এই জব সেক্টরে আপনার কোনো জায়গা নাই, প্লেন অ্যান্ড সিম্পল অ্যাজ দ্যাট। এটার অন্য কোনো অল্টারনেটিভ নাই। এখন মেমোরাইজিং স্কিলে আপনাদের অধিকাংশের অবস্থা খুব, মানে কি বলবো, তথই বচো। কারণ কি? কারণ আপনি আপনার লাইফের সব থেকে ভ্যালুয়েবল যে টাইপ জিনিসটা, সেই জিনিসটা আপনি আজাইরা কাজে ব্যয় করতেছেন। হ্যাঁ, আই এম নট সরি অ্যাট অল ফর মাই চয়েস অফ ওয়ার্ডস, কারণ এগুলো আপনার অভ্যস্ত। সেটা কি? আপনার ক্রিঞ্জ ক্রিঞ্জ কন্টেন্ট দেখবেন, ফেসবুকে স্ক্রল করবেন দিনের মধ্যে মোটামুটি 7 ঘন্টা। তো যখন আপনি এত বেশি স্ক্রল করবেন, আপনার তো অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের ক্ষমতাটা তো কমে যাবে। এই জন্য আপনি কোনো কিছু পরে মেমোরাইজ করতে পারবেন না। এই জন্য বলছি না যে আপনি ডিভাইস ইউজ করা একদম বন্ধ করে দেন, নো। অবশ্যই ডিভাইস গুলাকে আপনি প্রপারলি কিভাবে কাজে লাগাইতে পারেন নিজের প্রিপারেশনের জন্য সেটা শিখতে হবে। এবং আজাইরা ক্রিঞ্জ ক্রিঞ্জ কন্টেন্ট, ওই হিরো আলম কি করছে, ওই অমুকে কি করছে, এগুলা দেখতেছেন। হিরো আলম ঠিকই রেভিনিউ জেনারেট করতেছে, রিপন ভিডিও ঠিকই রেভিনিউ জেনারেট করতেছে, আর আপনি চান 22,000 টাকা স্যালারি একটা চাকরি পাওয়ার জন্য 5 বছর চেষ্টা করে কিছুই করতে পারতেছেন না। ঠিক আছে, একটু বুঝেন, বুঝতে পারতেছেন? তো এত বেশি মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতে করতে নিজে ওই লেভেলে নিজেকে নিয়ে যায় না। হ্যাঁ, আপনি একজন সবথেকে বড় বোকা যদি আপনি আপনার লাইফের সব থেকে, কারণ সময়টা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে নির্ধারিত। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, কোন ধর্ম তো আপনার বলে না যে আপনি মরবেন না, আপনি অমর, তাই না? তো আমাদের লাইফে টাইম স্পেন্ডটা খুবই নির্দিষ্ট। তো এই টাইম গুলাকে আজের কাজে ব্যয় করেন না ভাই। হ্যাঁ, ওই আবার সেই মারফতি লাইনে চলে যাচ্ছি, মোটিভেশনের কথা বলতে আসি নাই। তো যেটা বলছি, নাম্বার ওয়ান হচ্ছে আপনার গ্রামার বেসড আইটেম, নাম্বার টু হচ্ছে মেমোরাইজিং আইটেম। আপনি যদি খুব প্রপারলি আপনি যদি কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা আউটপুট আসবে, অ্যারাউন্ড এই 25টা প্রশ্নের মধ্যে সরাসরি গ্রামার বেসড, হ্যাঁ সরাসরি গ্রামার বেসড কোয়েশ্চেন দেখবেন সর্বোচ্চ গেলে 7টা থেকে 10টা থাকবে। কোন পরীক্ষা একটা দুইটা বেশি থাকতে পারে, আইডিয়ালি থাকে না। সরাসরি গ্রামারের নিয়ম ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, নট অনলি বাট অলসো হইলে আমার ভার্বটা হচ্ছে বাট অলসো এর পরে, মানে কি তার সবচেয়ে নিয়ারেস্ট যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টকে অনুসরণ করবে। এই ধরনের নিয়ম কানুন, সরাসরি নিয়ম কানুনের উপর ভিত্তি করে প্রশ্ন সর্বোচ্চ 7টা থেকে আপনি 10টা পাবেন। বাকি যে প্রশ্নগুলো অর্থাৎ 15 থেকে 18টা প্রশ্নই থাকবে আপনার এই বিভিন্ন ধরনের মেমোরাইজিং আইটেমের উপর ভিত্তি করে, মুখস্থ বিদ্যার আইটেমের উপর ভিত্তি করে। এখন দেখেন, গ্রামার বেসড আইটেম গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। তাহলে বলবেন গ্রামার তো আমার বেশি পড়ার দরকার নাই। নো, যদিও প্রিলিমিনারি অংশে এই 25টা প্রশ্নের মধ্যে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী গ্রামার অংশের গুরুত্ব অনেক কম, তারপরেও এখানে যে 7টা থেকে 8টা সরাসরি গ্রামারের নিয়ম দিয়ে যে প্রশ্নগুলো আসবে, ওই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি দিতে পারবেন, এইটা আপনার জন্য কোনো কি বাহবা পাওয়ার মতো কোনো কাজ না। অর্থাৎ এটার জন্য আপনি তালি এক্সপেক্ট করতে পারবেন না যে তালি দাও দিছি আমি তো পারলাম, এটা নো। বরং এটা না পারলে আপনি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন। অর্থাৎ এখানে সরাসরি গ্রামার বেস যদি ধরেন 10টা প্রশ্ন থাকে, এর মধ্যে 6টা প্রশ্ন থাকবে যেটা সবাই পারে, যার মোটামুটি চেতনা কাজ করে, যে মোটামুটি মানে মানে বাংলাদেশের লেখাপড়া করছে বা বুঝে বললাম তো পাশ করে গেছে, সেই 6টা প্রশ্ন পারবে। তো এই 6টা প্রশ্ন পারাটা কোনো ধরনের সার্থকতা না, বরঞ্চ এগুলা অতিরিক্ত পাণ্ডিত্য দেখিয়ে স্কিপ করে যদি যান, নিয়মটা ভুলে গেছেন, আপনার মনে নাই সরাসরি গ্রামারের নিয়ম, আপনি এটা পিছিয়ে গেলেন মানেই হচ্ছে আপনি ঘাস গোত্রীয় সব থেকে বড় উদ্ভিদটা খাওয়ার জন্য রেডি হচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানার তাহলে প্রথম কারণ হচ্ছে প্রতিযোগিতা থেকে ছিটকে না পড়া। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, আপনি যদি এই বেসিক গ্রামারের উপর আপনার লার্নিংটাকে স্ট্রং না করেন, যদিও প্রশ্ন হয়তো গিয়ে আপনি 10টা পাবেন বা 12টা পাবেন, তারপর আপনাকে এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। এজন্যই দেখবেন বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে গ্রামার বেসড ক্লাসগুলো রাখা হয়। তো অনেক প্রতিষ্ঠান আসলে নিজেরা জানে না যে কেন তারা গ্রামার বেসড ক্লাসগুলো রাখতেছে। মূল কারণটা হচ্ছে, একজন প্রার্থীর যখন কোর গ্রামার বলতে আমি বুঝাচ্ছি যে আপনাদের প্রথমত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বিভিন্ন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সেস, আপনার ভয়েস চেঞ্জ, হ্যাঁ আপনার ধরেন ন্যারেশন, এগুলো আপনি আগেই পড়েছেন। আপনার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এগুলা যে পারবে না। ওই যে কিছুক্ষণ আগেই বলে এসেছি রিয়েল এক্সাম কোনটা, রিয়েল এক্সামটা হচ্ছে আপনাদের রিটেন।
তো ওই যে যে মূল আপনার মূল বেড়াল তো আপনার মারতে হবে রিটেন এক্সামে। তো সেই প্রার্থী যে ঝড়ে বক মারার মতো করে প্রিলিমিনারি ধাপ পার হয়ে যাবে, সে কিন্তু ওই মূল জায়গায় যে বড় রকমের ধরা খাবে। যদিও গ্রামারে মূল পরীক্ষাতে আমার প্রশ্ন আসবে 7টা থেকে 10টা বা সর্বোচ্চ 12টা, তারপরও এখানে আমাদের গ্রামার সম্পর্কে ইন্টেন্সিভ স্টাডি আপনাদের করতে হবে, না হলে আপনি রিটেন পার্টে মোটেও ভালো করতে পারবেন না। বাই দা ওয়ে, রিটেনের মধ্যে বা ব্যাংক জব নিয়ে এতদিন ধরে একটা মিথ ছিল, সেই মিথটা কি? এটা আপনাদের মনেও থাকতে পারে, আপনার ফ্যামিলির সিনিয়র যারা পড়াশোনা করে বা যারা 15 বছর আগে ব্যাংকে চাকরি পাইছে তাদের মধ্যেও আছে, এই তুই ম্যাথ আর ইংলিশ পারিস, তার মানে ম্যাথ ভালো পারিস মানে তো তোর ব্যাংকে চাকরি হয়ে যাবে, ইংলিশ এত পারতে হবে না। জি না, যে আপনাকে এই কথা বলছে তাকে বলবেন যে ইউ হ্যাভ বিন মিস্টেক, মানে আপনি ভুল বলতেছেন। এটা এটা মিথ। মিথ মানে কি? যেটা সত্য না। এখন আপনাকে সব থেকে বেশি জোর দিতে হবে আপনার ইংলিশ পার্টের উপর, কারণ ইংলিশ প্রিলিতে তো একটা সিগনিফিকেন্ট মার্ক ক্যারি করতেছেই। আবার মূল যেটা রিয়েল এক্সাম, এই রিয়েল এক্সামের মেইন গেমটা গেম চেঞ্জারের ভূমিকা কিন্তু পালন করে তার ইংলিশ অংশটা। কারণ এই 200 মার্কের মধ্যে ম্যাথ থেকে থাকবে 30, ম্যাথমেটিক্যাল অংশে মাত্র 30 মার্ক আসবে, জেনারেল নলেজ থেকে আসবে 30, এই হচ্ছে 60। আপনাকে বাংলায় একটা ফোকাস সেটিং লিখতে হবে 30 মার্কের, এই হচ্ছে 90। বাকি যে 110 আছে, 110 হচ্ছে কমপ্লিটলি আপনার ইংরেজি ভাষাগত দক্ষতা, এবং সেই দক্ষতাটাকে ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্নের প্রয়োগজনিত ক্ষমতার উপর ভিত্তি করে আপনি পাবেন। অর্থাৎ চাকরি হবে কি হবে না, অনেকেই আছে ম্যাথে এই 30-এ কথার কথা ন্যূনতম 5 মার্ক যদি নির্ধারণ করে নাও দেয়, অতীতে আমরা দেখেছি একটা ম্যাথও পারে নাই, তারপরে তার ব্যাংকে চাকরি হয়েছে। কারণ কি? কারণ সে রিটেনটা ইংলিশে সে ভালো পরীক্ষা দিয়েছে। এই রিটেন নিয়ে ইন ডেপথ কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা কয়েকদিন আগেই একটা ইন্টেন্সিভ সেশন নিয়েছি রিটেন ইংলিশের, একদম আমাদের হচ্ছে কোর। আমার যিনি টিমমেট আছে তাকে আমি বলবো লাইভ ক্লাসের লিঙ্কে লাস্ট ফোকাস সেটিং নিয়ে যেটা নিয়েছি যে ক্লাসটা, সেই ক্লাসটা না, একদম আমাদের রিটেনের যে গাইডলাইনটা একদম 0 থেকে হিরো পর্যন্ত, রিটেনের একদম বেসিক থেকে যে আমাদের যে রিটেন প্রিপারেশন প্ল্যান অর্থাৎ ব্যাংক জবের যে আমাদের রিটেন প্রোগ্রামটা, সেটা আমরা প্রথম যে গাইডলাইন ক্লাসটা নিয়েছি, সেই গাইডলাইন ক্লাসটার লিঙ্ক এবং ট্রান্সলেশন, রিডিং কম্প্রিহেনশন, এই ক্লাসগুলোর লিঙ্ক গুলো কাইন্ডলি আমাদের জুমে একটু দিয়ে দাও। ফেসবুকে যদি আমাদের এই পোস্টটা যায় সেখানে ওটা দিয়ে দিবা, এবং ইউটিউবে যারা দেখছে তাদেরকেও কমেন্ট বক্সে বা তাদের ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো একটু কাইন্ডলি দিয়ে দিবা, যাতে তারা এটা দেখতে পারে। ওখানে আমি বিস্তারিত এই রিটেন নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে? ওইটা দেখলেও আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, এবং আপনারা আমাদের কন্টেন্ট গুলো দেখে যদি আপনাদের মনে হয় এগুলো তো আপনারা ফ্রি পার্টিসিপেট করতে পারছেন, যদি আপনাদের মনে হয় যে না এখান থেকে কিছুটা হলে আপনি নতুন একটু ইনফরমেশন পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে এনগেজ করেন অর্থাৎ এনগেজড হন, অর্থাৎ একটা যদি কমেন্ট করেন, আমাদের একটা কন্টেন্ট যদি শেয়ার দেন, সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। ওকে, ওইটা করার জন্য ভিক্ষা চাইতে পারবো না ভাই, এটা করেন। হ্যাঁ, যদি আপনি মাকে ভালোবাসেন এটা করেন ভাই, দরকার নাই ভাই। হ্যাঁ, আল্লাহর নামে দেন না ভাই, দরকার নাই। ইফ ইউ রিয়েলি ফিল যে না আই এম টকিং সেন্স, অথবা আপনি যাকে শুনছেন, দ্য পার্সন উম ইউ আর লিসেনিং, যে হি ইজ টকিং সাম সেন্স, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে একটু এনগেজ করবেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার দিন, এটা আমাদেরকে ইন্সপায়ার করবে। তো আমরা জুমে সেই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। এছাড়া যারা জুমে ক্লাসে পার্টিসিপেট করছেন তারা না পেলে আমাদের হেড হটলাইন নাম্বারে নক করলে আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিব। গাইডলাইন ক্লাসটা মাস্ট 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 সি, ঠিক আছে? অবশ্যই দেখবেন। ওকে, আমরা কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করছি, আর আমাদের সাথে এনরোলড হন বা না হন, আমাদের সাথে কোর্স এনরোল হওয়ার দরকার নাই, বাট সেই সেশনগুলো দেখেন, অ্যাটলিস্ট দেখেন, আপনার ভুল ধারণাগুলো ভেঙে দেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েন ভাই। দিন শেষে কোন একটা প্রতিষ্ঠান কিন্তু কোচিং সেন্টার আপনাকে চাকরি পাইতে পারবে না, জবটা পাবেন আপনি। আমরা কি করতে পারি? সর্বোচ্চ আপনাকে মেন্টরিংটা করতে পারি। এখন মেন্টরিংটা আপনি কার কাছ থেকে নিবেন, কার মেন্টরশিপ আপনি নিবেন, এটা হচ্ছে একটা মূল বিষয়। এনিওয়েজ, লেটস টক অ্যাবাউট দ্য ফ্যাক্টস। ওকে, ওকে, তো ফার্স্টে যেটা বললাম, তো তাহলে আপনি এই গ্রামার পার্টটাকে আপনাকে ইন্টেন্সিভ ভাবে দেখতে হবে, যাতে করে আপনি সেই রিটেনের ধাপগুলা, রিটেনের ফোকাস রাইটিং, রিটেনের মধ্যে যখন আপনি রিডিং কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর দিবেন, আমি আপনাকে বলবো বা আপনাকে শেখানো হবে যে ভাই আপনাকে তো এখানে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে শুধু সকল শব্দের সিনোনিম অ্যান্টোনিম দেয়া না, একটা বাক্য সিম্পলে থাকলে কমপ্লেক্সে দেওয়া, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ডে বা সিম্পলে নেওয়া, ভাইস ভার্সা, যেগুলোকে আমরা বলি ট্রান্সফরমেশন। তো এই ব্যাপারগুলো সব জায়গায় আপনার কাজে লাগবে, এই জন্য আপনাকে গ্রামারটা পড়তে হয়। আর বাকি, যেহেতু আমাদের মূল আলোচনাটা আজকে হচ্ছে প্রিলি কেন্দ্রিক, তাহলে এই 15 থেকে 18 এই যে মেমোরাইজিং পার্ট, এখানে কি আছে? এখানে যে অংশগুলো, এই অংশটুকু পড়ার জন্য আপনাকে কার কোনো পীর বাবার কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নাই, আপনি নিজে নিজেই পড়তে পারবেন, এবং এটা আপনি নিজে নিজেই পড়তে হবে। যারা এইটাও আমাকে অন্য একজন টিচার আপনাকে স্পুন ফিট করবে এরকম ভাবছেন, তারা ভাই বোকা স্বর্গে বাস করছেন। ব্যাপারটা
এরকম না, এখানে আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে। এই মেমোরাইজিং আইটেম গুলোর মধ্যে কি আছে? প্রথমে আছে হচ্ছে এখানে আপনার ভোক্যাব বেসড কোয়েশ্চেন থাকবে। ভোক্যাব থেকে মূলত 4 ধরনের কোয়েশ্চেন থাকে। নাম্বার 1 হচ্ছে আপনার সিনোনিমস বা সমার্থক শব্দ ভিত্তিক। নাম্বার 2 হচ্ছে আপনার অ্যান্টোনিমস বা আপনার বিপরীতার্থক শব্দ, এটা নিয়ে কোয়েশ্চেন হয়। নাম্বার 3 হচ্ছে অ্যানালজি। অ্যানালজি হচ্ছে এক জোড়া শব্দ, ওই জোড়া এক জোড়া শব্দ, এ এবং বি এক জোড়া শব্দ, এই শব্দ দুটার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান এবং এই শব্দ দুটা যে ক্রমে আছে ঠিক একইভাবে বিদ্যমান, এই একই সম্পর্ক একইভাবে কোন অপশনের কোন জোড়ার মধ্যে আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হয়, এটা হচ্ছে অ্যানালজি। আর নাম্বার 4 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শুধু ভোকাবুলারি অর্থাৎ একটা শব্দের অর্থ জেনে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো মূলত এসে থাকে। এখানে বলে রাখছি, এই ভোকাবুলারি অংশ আসলে কিভাবে একজন প্রার্থী পড়বে বা মেমোরাইজিং পার্ট গুলোকে কিভাবে একজন প্রার্থী সাস্টেইনেবল ওয়েতে পড়বে, সেটা নিয়ে কিন্তু আমি ইতোমধ্যে প্রায় 40-45 মিনিট একটা সেশন নিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। কারণ এখানে আমি 1 মিনিট 2 মিনিট বলবো। দেখেন, ভোক্যাব পার্টে সাধারণত একজন জব প্রার্থী, আপনি ওই কোন একটা কোচিং এর লাইব্রেরিতে ঢুকবেন বা মেসের লাইব্রেরিতে যাবেন, হলের স্টার মানে আপনার হচ্ছে রিডিং রুমে যাবেন, সর্বাপেক্ষা বেশি সময় তারা ব্যয় করে এই ভোক্যাব পড়ার ক্ষেত্রে। কিন্তু পরীক্ষার হলে এক্সিকিউশন বা অ্যাপ্লিকেশনের কথা যদি চিন্তা করি, তারা যে পরিমাণ সময় ভোক্যাব শিখতে দেয় সেই অনুপাতে কিন্তু তারা কিন্তু আউটপুট পায় না। কেন আউটপুট পায় না? কারণ তাদের লার্নিং প্রসেসটার ভিতরে অনেক ফ্ল থাকে। তো এই প্রসেসটাকে কিভাবে ধীরে ধীরে আমরা একটু ফ্ললেস করতে পারি, কিভাবে এখানে আমাদের খামতিগুলোকে দূর করতে পারি, কিভাবে আমাদের লার্নিংটাকে সাস্টেইনেবল করতে পারি, কোথায় থেকে ভোকাপ করতে পারি, সেইটা নিয়েও কিন্তু আমি একটা কন্টেন্ট বানিয়ে রেখেছি, আধা ঘন্টার মতো কন্টেন্টটা। সেটা আপনারা একটু অবশ্যই দেখবেন, আমি সেই লিঙ্কটা একটু দিয়ে দিতে বলতেছি। ওকে, আচ্ছা। তো ভোক্যাব বেসড আইটেম আমাদের আছে। এর পাশাপাশি কি আছে? এখানে আমাদের থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ ইংরেজিতে এক কথায় প্রকাশ। এরকম কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, এ পারসন হু অলওয়েজ ইটস মিট, একজন ব্যক্তি যে সবসময় মাংস খায় তাকে কি বলা হয়, এরকম। ঠিক আছে, একজন ব্যক্তি যে সবসময় ধরেন আপনার ভাবে ইংরেজিতে এক কথায় প্রকাশ। এরপর আমাদের আসবে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ঠিক আছে, এরপর আসবে কিছু স্পেলিং, অর্থাৎ প্রায়শই ভুল বানান প্রয়োগ করি আমরা, মানে ইংরেজিতে অনেক প্রয়োগ হয় কিন্তু আমরা ভুল বানানে লিখি, এরকম কমনলি মিসস্পেলড, প্রায়ই ভুল বানান লেখা হয় এরকম কিছু শব্দের বানান আসবে। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং। এরপর আমরা এখানে যেটা দেখি, এখানে বিভিন্ন ধরনের ইডিয়মস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো থেকে প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের আমাদের গ্রুপ ভার্বস আছে, এই গ্রুপ ভার্বস গুলো থেকে আমাদের প্রশ্ন আসে। সো এই যে এই পার্ট গুলা কিন্তু আলটিমেটলি মানে ইদার ইউ নো অর ইউ ডোন্ট, এখানে মাঝামাঝি কোনো জায়গা নাই। ঠিক আছে, তো এগুলো আপনাকে কিন্তু বাজারে প্রচলিত যে কোনো একটা প্রপার রিসোর্স থেকে অথবা অনলাইন ঘেটে আপনাকে কিছু রিসোর্স ঘেটে আপনাকে পড়তে হবে। রিসোর্স নিয়ে আমি কথা বলবো ল্যাটার হাফে, পরবর্তীতে আমি আসতেছি। তাহলে এইভাবে যদি আপনি পড়তে থাকেন, আপনি কোনো ইনস্টিটিউশনাল কি বলবো আপনি গাইডেন্সের ভিতরে থাকেন বা না থাকেন, এই 15 বা 18 কিন্তু আলটিমেটলি আপনাকে নিজে থেকেই আপনাকে পড়তে হবে। মজার ব্যাপারটা হচ্ছে এই দুই পার্টের সম্মিলনই কিন্তু আপনাকে করতে হবে রিটেন ধাপে। যে আপনাকে সঠিক ইংরেজি গ্রামার হচ্ছে আপনাকে কারেক্ট শুদ্ধ ইংরেজি বাক্য লিখতে শেখাবে, এবং আপনি যত নতুন নতুন শব্দ শিখবেন আপনি তত আপনার ভাষার ভেতরে বৈচিত্র্য আনতে পারবেন। তো এই দুইটা জিনিসের সম্মিলনেই কিন্তু আপনার লিখিত অংশের যোগ্যতাটা আপনার পরিমাপ করা হবে। বুঝতে পেরেছেন? তো ইংলিশ নিয়ে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, এই টাইপের কোয়েশ্চেন গুলো মূলত এসে থাকে, আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা, এরপর আসেন বাংলা। বাংলার ক্ষেত্রে যেটা হয়, ঐতিহাসিক ভাবে যদি আমরা বলি, মানে অতীত ঘেটে যদি আমরা বলি, ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টের বাংলা ধাপটা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে, এটা হচ্ছে মাথা ভারী হচ্ছে কিসের উপর, এটা হচ্ছে গ্রামার বা হচ্ছে আমাদের ব্যাকরণ কেন্দ্রিক, ব্যাকরণটা একটু মাথা ভারী, অর্থাৎ এখানে লিটারেচার থেকে প্রশ্ন হয় কিন্তু তুলনামূলক অনেক কম। এখানে লিটারেচার থেকে প্রশ্ন আসে কিন্তু তুলনামূলক কম আসে, গ্রামার বেসড কোয়েশ্চেনটা বেশি আসে। এটা হচ্ছে প্রথম ইনপুট আপনাকে ব্রেইনে নিতে হবে। এখন লার্নিং এর সময় আপনাকে কিছুক্ষণ পরে আমি দেখবেন স্মার্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, তখন আমি আপনাকে বলবো যে গ্রামারের ক্ষেত্রে আপনার কি করণীয়। যে এই গ্রামারের আইটেম গুলোর মধ্যে অনেক আইটেম আছে, বাট আপনি কোনো একটা বই কিনে, কোন একটা রিসোর্স, একটা ম্যাটেরিয়াল কিনে, একটা ম্যাটেরিয়াল থেকে মোটেও আপনার কাজ এটা না যে বইয়ের প্রথম পাতা
বাংলা সাহিত্যের ইতিহাস পড়া শুরু করলেন, কে প্রথম ব্যাকরণ লিখছে, হ্যাঁ, নাথানেল কি ব্রাসি হ্যালহেড, ম্যানুয়েল দিয়া সামসাও, হ্যাঁ, তারপর কি রাজা রামমোহন রায়, এই যে পড়া শুরু করলেন, হ্যাঁ, বইয়ের প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত যাবেন। এইখানে একটা বিষয় সবার আগে ব্রেনে ঢুকান, আপনার এই কমপ্লিট জব প্রিপারেশনের কোনো শেষ নাই। জব প্রিপারেশনের কোনো শেষ নাই। আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক পড়া বারবার পড়তে হবে, বারবার আমল করতে হবে। এটা কোনো স্কুলের বা কলেজের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা না, যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আপনার সিলেবাস আছে, এইটুকু আমি পড়লাম তারপর আমি রিভাইজ করব। নো, আপনাকে কিছুক্ষণ পরেই আমি গিয়ে যেটা বলবো দেখেন, যে দেখবেন আপনাকে আমি বলবো আপনি কিভাবে সাস্টেনেবল প্রিপারেশন নেওয়ার সময় কোর পার্ট আইডেন্টিফিকেশন করবেন। এটা আমি একটু পরে বলতেছি। আপনাকে প্রশ্ন, প্রত্যেকটা বিষয়ের কিছু কোর অংশ আছে, কোর পার্ট আছে। কোর পার্ট বলতে আমি বুঝাচ্ছি, রিগার্ডলেস অফ দ্য এক্সাম দ্যাট ইউ আর পার্টিসিপেটিং, অর্থাৎ আপনি কোন পদের পরীক্ষা দিচ্ছেন সেটা মুখ্য নয়। রিগার্ডলেস অফ দ্য এক্সাম অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ কে পরীক্ষাটা নিচ্ছে, কোন ফ্যাকাল্টি পরীক্ষাটা নিচ্ছে, সেটাও কোনো বিবেচ্য বিষয় নয়। এই সকল কিছুকে বিবেচনায় না নিলেও আপনি দেখবেন যে কোনো পরীক্ষাগুলোর মধ্যে, যে কোনো ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টের মধ্যে আপনি দেখবেন যে সুনির্দিষ্ট কিছু টপিক আছে, যে টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। এটা অফিসার ক্যাশ হোক, বা ওই আপনার সিনিয়র অফিসার হোক, বা বাংলাদেশ ব্যাংক রেডি হোক, পরীক্ষা বিআইবিএম নিক, পরীক্ষা বিজনেস ফ্যাকাল্টি নিক, পরীক্ষা আইবিএ নিক, আপনার প্রথম কাজ হচ্ছে ওই আইটেম গুলাকে শুরু থেকে পড়া। আপনি তো একটা ভাষা শিখতে যাচ্ছেন না যে আপনাকে আগে শিখতে হবে ভাষার ইতিহাস, তারপর আপনি শিখবেন ওই হচ্ছে ধ্বনি, তারপর বর্ণ, তারপর শব্দ, তারপর বাক্য, এই রং ঢং করতে যাবেন না। ওই কোর পার্ট, যেটা একটু পরে শেখাবো, কোর পার্টটা আইডেন্টিফিকেশন করা হয়ে গেলে আপনি শুরুতে যে পার্টটা অবশ্যই সব থেকে বেশি এসেছে, সেই হাই ফ্রিকোয়েন্সি পার্ট গুলাকে আপনি আগে পড়া শুরু করবেন। যেমন আপনি যখন বাংলার কোর পার্ট আইডেন্টিফাই করবেন, যে দেখবেন কিছু টপিক আছে, যেমন আমি যদি আপনাকে বলি যে বাংলা প্রশ্নের মধ্যে বিরোচন অংশ, বিরোচন অংশ থেকে প্রশ্ন সব সময় এসে বসে থাকে। বিরোচন বলতে বোঝাচ্ছি এক কথায় প্রকাশ, হ্যাঁ, বাগধারা বা বাগবিধি, প্রবাদ প্রবচন, এগুলো থেকে দেখবেন এক বা একাধিক প্রশ্ন সব পরীক্ষার মধ্যে আছে। তাহলে বিরোচন অংশটা আপনাকে মনোযোগ দিতে হবে। গ্রামারের মধ্যে যদি যান, আইটেমের তো শেষ নাই। আমি এক্সাম্পলটা প্রায়ই দেই, মানে এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য, যেমন আমার লাইফে আমাকে যদি আপনি প্রকৃতি প্রত্যয় নিয়ে কোনো প্রশ্ন করেন, আমি দিতে পারবো না, আমি জানি না। আমি আমার লাইফে কোনো পরীক্ষার আগে প্রকৃতি প্রত্যয় পড়ি নাই। তাতে আমার এই যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে মোটামুটি 7 বারের মতো সিলেক্টেড হতেও আমার কখনো সমস্যার মুখে পড়তে হয় নাই, বিসিএস ক্যাডার হইতে আমার কোনো সমস্যার মুখে পড়তে হয় নাই। কারণ আমি চিন্তা করছি যে এখানে তো প্রকৃতি প্রত্যয় পড়তে আমি অনুৎসাহিত করতেছি না আবার, হ্যাঁ, এটা আবার মিসগাইডেড হবেন না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যে আমার কাছে মনে হয়েছে প্রকৃতি প্রত্যয়ের মধ্যে একটা বড় বিষয়, আমি যত সময় নিয়ে পড়বো, যেহেতু এই বিষয়টা আমার দুর্বলতা আছে বলে আমি মনে করি, আমার দুর্বলতা আছে, এটা আমার উইকনেসের জায়গা, সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি যে আমি এটা পড়বোই না। বরঞ্চ আমি প্রপারলি যখন প্রশ্ন অ্যানালাইসিস করেছি, তখন আমি দেখেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আছে, যে বিষয়গুলো তুলনামূলক বেশ ছোট। প্রকৃতি প্রত্যয়ের 10 ভাগের 1 ভাগ একটা অধ্যায়, 10 ভাগের 1 ভাগ কন্টেন্ট আছে ওইটার ভেতরে, মাল সামানা আছে, কিন্তু ওইটা থেকে মোটামুটি 10টা পরীক্ষা 7টা পরীক্ষায় প্রশ্ন হয়। তা আমি সব নিজে সবসময় এনকারেজ থাকতাম, ওই টপিক গুলা আমি অপরচুনিটি দেখতাম। এখানে কি অপরচুনিটি দেখলাম, যে আমার এই প্রশ্নগুলা আমি যদি আগে পড়ি, তাহলে অ্যাটলিস্ট আমার 10টার মধ্যে 7টা হচ্ছে, আমার 70% প্রশ্ন পারলে তো আমার হয়ে আরো উপর দিয়ে, হয়ে আরো বেশি। যেমন দেখবেন, আপনি দেখবেন ছোট টপিক বাচ্চ, এই বাচ্চ থেকে দেখবেন প্রায়ই প্রশ্ন হয়। দেখবেন হচ্ছে আপনার ধ্বনি পরিবর্তন, হ্যাঁ, ধ্বনির যে বিভিন্ন বিপর্যয় গুলো আছে, হ্যাঁ, এই ধ্বনি পরিবর্তন থেকে প্রায়শই প্রশ্ন হচ্ছে। তারপর যদি আপনি বলেন শুদ্ধিকরণ, বানান শুদ্ধি, হ্যাঁ, প্রায়শই দেখবেন এখান থেকে প্রশ্ন আসতেছে। শুদ্ধিকরণের কথা যদি আমরা বলি, ঠিক আছে, শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হচ্ছে। সমাস থেকে প্রশ্ন হয়, আমি বারবার বলি, কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন কেন যেন যারা প্রশ্ন প্রণেতা তারা সমাসের মধ্য থেকে বহুব্রীহি সমাস, বিভিন্ন ধরনের অলোক সমাস, হ্যাঁ, অলোক সমাস, এবং হচ্ছে আপনার কর্মধারয় সমাসের যে উপমান বা উপমিত কর্মধারয় সমাস, হ্যাঁ, উপমান উপমিত, কখনো কখনো নিত্য সমাস, এগুলা থেকে প্রশ্ন তারা সব থেকে বেশি করে। তা আমি কোন অন্য সমাস পড়বো না, দ্বিগু সমাস পড়বো না, আমি কি তৎপুরুষ পড়বো না, পড়বো, বাট আগে আমি এগুলা পড়তাম। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর দেখতাম পদ, এই যে 10টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষায় দেখতাম অব্যয় পদ বা বিশেষণ পদ নিয়ে কোনো না কোনো প্রশ্ন আসতো, প্রায়ই দেখতাম যে এটা কি অনুকার অব্যয় নাকি অনন্যই অব্যয়, হ্যাঁ, এটা কোন ধরনের, কোন শব্দ ধরনের বিশেষণ, হ্যাঁ, বা বিশেষ্য, তো বিশেষ্য বিশেষণ অব্যয়, এই পদগুলা নিয়ে অল্প অল্প পড়ার জায়গা, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে, ক্রিয়া থেকে কি আসে না আসে, বাট দেখবেন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কোনটা বেশি,
এগুলো ছিল আমার স্টাডি, আমি সেগুলোর ভিত্তিতে বলতেছি। আমার নতুন করে স্টাডি করার মতো আমার আর তেল নাই, এই তেলটা আপনাকে খরচ করতে হবে, ব্যয় করতে হবে এই তেলটা। এটা যদি আপনি রেডিমেড চাইতে চান, মানে দেখতে চান, তাহলে আপনি বোকামি করতেছেন। এটা কিভাবে, এটা পরে বলবো। লিটারেচারের দিক থেকে সাধারণত বাংলায় যেটা হয়, ধরেন এখানে লিটারেচারের প্রশ্নের কোনো বাপ মা নাই। আমরা আগে বলতাম যে হয় বিগত বছরের কোয়েশ্চেন বেসড, মানে কোয়েশ্চেন করে, সেটা তো মোটামুটি সবারই পারা উচিত। আর সেকেন্ডলি যখন ইনোভেটিভ কোয়েশ্চেন করে লিটারেচার থেকে, সেটা আসলে অ্যান্সার করার সক্ষমতা খুব কালে ভদ্রে একজন দুইজন স্টুডেন্টের থাকতে পারে, অধিকাংশেরই সেগুলো থাকে না। বাংলায় পিএইচডি করছে এরকম লোকও দেখবেন হিমশিম খেয়ে যায়, মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে কি, আপনি যখন বিসিএস এর মতো পরীক্ষার হতে প্রিপারেশন নেবেন, তো গতানুগতিক বাংলাদেশের জব প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনি মানেন বা না না মানেন, আপনার প্রথম কাজ হচ্ছে বিগত বছরের যত চাকরির পরীক্ষার প্রশ্ন আছে, বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে ব্যাংক প্রিলিমিনারি, ওই হচ্ছে আপনার কি, মূলত এই দুইটা কাগজ যদি টার্গেট করে আপনি ভালো মতো বাংলা জেনারেল নলেজ, ইংলিশের মেমোরাইজিং আইটেম গুলা বা ইংলিশের গ্রামার আইটেম গুলা, এগুলো আপনার পড়তে পড়তে ছোটস্থ করে ফেলতে হবে। যদিও আপনি এক্সপেক্ট করবেন না যে সব প্রশ্ন এখান থেকে আসবে, এটা এক্সপেক্ট করা উচিত না, এটা হওয়া উচিতও না। কিন্তু আনফরচুনেটলি বা ফরচুনেটলি এখানেও একটা আইরনি আছে, যে কোনোভাবেই হোক বিগত বছরের প্রশ্নগুলো থেকে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশ্চেন আপনি সব পরীক্ষাতেই কমন পাবেন। ঠিক আছে? তো এখন যে পরীক্ষাটা বিগত বছরের প্রশ্ন থেকে এসেছে, এখন ধরেন আপনি অনেক পরিশ্রমী, আপনি অনেক মেধা খাটিয়ে একটা ধাঁধার সমাধান করতে পারেন। আপনার সামনে 10টা নতুন ধাঁধা দেওয়া হলো, আপনি খুব স্মার্ট, আপনি এর মধ্যে 7টাই সমাধান করতে পারলেন। এখন এই 10টা ধাঁধার মধ্যে কথার কথা 8টা ধাঁধা যদি এমন থাকে, আপনার ছোট ভাই আপনার থেকে 15 বছরের ছোট, আপনার বয়স ধরেন 25, আপনার ছোট ভাইয়ের বয়স 8 বছর, তো ও প্রায়ই এই ধাঁধাগুলা শুনেছে, 8টা ধাঁধা ওর কমন, ওকে গল্প ছলে ছলে আপনার মা বলেছে বা আপনার বাবা বলেছে। তাহলে আপনার থেকে কম মেধাবী, আপনার হাঁটুর বয়সী হওয়া সত্ত্বেও ও দেখা গেল ওই 10টার মধ্যে ও 8টা পেরে গেল। দেখেন তার মানে কি, এই 10টা প্রশ্নের মধ্যে ওর অ্যাকুরেসি কিন্তু আপনার থেকে বেশি। কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ও এই 8টা ধাঁধা পূর্বে শুনেছে। তাহলে যে প্রশ্নগুলা বিগত বছরের প্রশ্ন থেকে আসবে, ওইটা যদি আপনি না পারেন যে না আমি তো বিগত বছরের প্রশ্ন পারি না, পড়ি নাই, হ্যাঁ আমি এরকম মেইন স্ট্রিম প্রিপারেশন নেই না, ওই যে আবার বললাম, গেট লস্ট, গেট দ্য হেল আউট অফ হিয়ার, রাদার রান, ইউ শুড রান ফ্রম হিয়ার। দৌড়ান আপনি এখান থেকে, আপনার এখানে কোনো জায়গাই নাই। বিগত বছরের প্রশ্ন যদি আসে, ওইটা পারাটা সার্থকতা না, না পারাটা বড় ধরনের ক্রাইম। ঠিক আছে? আপনি দেখবেন সামনে কিছু পরীক্ষা হয়, যেমন পূর্বে বিভিন্ন পরীক্ষা হইতো, যখন বিভিন্ন দেখা যাচ্ছে এনএসআই রেডি পদের পরীক্ষা হচ্ছে, লাস্ট পরীক্ষা বোধহয় আইবিএ নিয়েছিল, তার আগের গুলার কথা বলতেছি। কিছু কিছু পরীক্ষা হবে 80টার মধ্যে প্রিলি পাস করতে হলে আপনাকে 78টা বা 79টা পারতে হবে। কারণ কি? কারণ যে দেখবেন মোটামুটি 75টা প্রশ্নই হচ্ছে বিগত বছরের প্রশ্ন, বিগত বছর থেকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? বিগত বিসিএস, বিগত ব্যাংকের পরীক্ষার প্রশ্ন থেকে তুলে দেওয়া হয়েছে। তো আপনাকে এই লেভেলের অ্যাকুরেসি বিগত বছরের প্রশ্নের উপর রাখতে হবে, আপনি যত বড় পণ্ডিতই হন না কেন। আর লিটারেচারের জন্য একটু লক্ষ্য রাখবেন, কিছু কিছু মানে ওই যে যেটা বললাম, তাহলে বিগত বছরের আপনি প্রশ্নগুলো পড়বেন, বিসিএস এর বিগত বছরের প্রশ্ন পড়বেন। আমি এগুলাই পড়তাম, আমি লিটারেচার নিয়ে মূলত মাথা ঘামাইতাম না। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন, ব্যাংকের বিগত বছরের প্রশ্ন একটু দেখে যেতাম। এর পাশাপাশি একটু চোখ কান খোলা রাখতাম জিকের কনটেক্সটে। বাংলার সাথে জিকের একটু রিলেশন আছে। কিছু কিছু কবি সাহিত্যিক আছে যারা হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতেন। কিভাবে গুরুত্বপূর্ণ হইতেন? নাম্বার ওয়ান, তারা যদি কোনো পুরস্কার বা পদবিতে ভূষিত হইতেন, তখন তারা প্রাসঙ্গিক হয়ে যেতেন। অনেকে আছে দুঃখজনক, বাট তারা মরে প্রাসঙ্গিক হন। রিসেন্ট টাইমসে কেউ কোনো কবি সাহিত্যিক মারা গেছে, ঠিক আছে, ওনার মৃত্যুর পর উনি প্রাসঙ্গিক হয়ে ওঠেন, ওনার সাহিত্যকর্ম নিয়ে আসে। যে কোন একটা গিভেন টাইমে যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের সাথে মতাদর্শ আছে, ওই সরকারের মানে কি বলবো, সর্বোচ্চ মহলের সাথে উঠা বসা আছে, ওই সরকারের আমলে বিভিন্ন পুরস্কার পেয়েছে। এই ধরনের কবি সাহিত্যিক যারা আছেন তাদেরকে নিয়েও প্রশ্ন হয়। সমকালীন কবি সাহিত্যিক, তাদেরকে নিয়ে একটা দুটা প্রশ্ন আসে। হ্যাঁ, কোন একজন কবি সাহিত্যিকের তার সাহিত্যকর্ম নিয়ে একটা সিনেমা চলচ্চিত্র নির্মাণ হয়েছে, হ্যাঁ, সেটা থেকে প্রশ্ন আসে। তো এগুলো লক্ষ্য রাখতে হবে কখন কোন জিনিস প্রাসঙ্গিক হয়ে যায়। ঠিক আছে? আপনার চোখ কান খোলা রাখতে হবে। এটা হচ্ছে বাংলা। আসেন ম্যাথ। ম্যাথের ব্যাপারে মূল খেলা যেটা, যদিও ম্যাথে 20টা প্রশ্ন আসে, এভারেজ একজন স্টুডেন্টের জন্য এটা মূল ঘটনা, মূল যে ঘটনাটা আমরা দেখি সেটা হচ্ছে, সাধারণত একজন এভারেজ স্টুডেন্ট এই 20টা প্রশ্নের মধ্যে দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট বা একটা মেজরিটি স্টুডেন্টস এর ক্ষেত্রে যেটা আমরা দেখি, তাদের এভারেজ মার্কটা হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 8 থেকে 11, এই রেঞ্জের মধ্যে উঠানামা করে। কেন? ব্যাপারটা কি এরকম যে প্রশ্ন খুবই কঠিন? নো। আপনি একজন জব প্রার্থী, এই 20টা ম্যাথ নিয়ে যদি আপনি প্রিপারেশন নেন,
জবের জন্য প্রিপারেশন নিয়েছেন, আপনি নিজে নিজে বাসায় বসে বই দেখে দেখে প্র্যাকটিস করেছেন, বা কোনো কোচিং সেন্টার গিয়ে ক্লাস করেছেন, ইউটিউবে ভিডিও দেখেছেন, ভিডিও লেসন্স দেখেছেন, হোয়াট এভার ইট ইজ, আপনি আপনার আপনার যে কমফোর্ট জোন, আপনার বাসার পড়ার টেবিল, বা আপনার হচ্ছে আপনার লাইব্রেরির যে সিটটা আপনি ভাড়া নিয়ে পড়তেছেন, আপনার ওই টেবিলে বসে আপনি 20টা ম্যাথ যদি আপনি আরামে এসে করতে যান, দেখা যাবে আপনি মোটামুটি এর মধ্যে 16-17টা ম্যাথ নিঃসন্দেহে সমাধান করতে পারতেছেন। 18টাও হইতে পারে, হ্যাঁ, আপনি ধীরে সুস্থে সমাধান করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে এখানে মূল প্রতিবন্ধকতাটা হচ্ছে সময়। আপনি যখন পরীক্ষার হলে এই টাইম কনস্ট্রেন্টের মধ্যে পরীক্ষা দিবেন, বিকজ এই প্রিলিমিনারি ধাপে এই যে 60টা আমি লাল কালিতে বড় করে রেখেছি একটা উদ্দেশ্য নিয়ে, যে যত বড় আমরা বড় বড় কথাই বলি না কেন, এই 60 মিনিট সময়ে 100টা প্রশ্নের উত্তর দেওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক এট অল। অনেকে আছেন 100টা প্রশ্ন পড়তেও পারবেন না, ঠিক আছে, যারা অভ্যস্ত থাকবেন না পরীক্ষা পদ্ধতিগুলোর সাথে। তো ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, 16, 17, 18টা ম্যাথ আপনার নিজের কমফোর্ট জোনে বসে বসে করার সক্ষমতা আপনার আছে। বাট দ্য মেইন থিং ইজ, আপনি যখন পরীক্ষার হলে একটা সময়ের প্রতিবন্ধকতা নিয়ে হয়তো 15 মিনিটে বা 18 মিনিটে বা 20 মিনিটে এই 20টা ম্যাথ সমাধান করার চেষ্টা করবেন, তখন দেখা যাবে যারা ট্র্যাডিশনালি ম্যাথ গুলা করেন, প্রথাগত ভাবে এই ম্যাথ গুলা সমাধান করে যারা অভ্যস্ত, তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আপনারা এই 8টা 10টার বেশি ম্যাথ পড়ারই সময় পাবেন না। তারা 8টা 10টার বেশি ম্যাথ পড়ার সময় পাবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এটা, ঠিক আছে? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ব্যাংকের বর্তমান যে স্মার্ট, যত স্মার্ট জব, আপনার প্রিপারেশন গুলো তত স্মার্ট হইতে হবে। আপনাকে আইবিএ প্রশ্ন নিলে আমরা মনে করি প্রশ্নটা খুব কঠিন হয়, বাট বেসিক্যালি আপনার ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশনটা এই কম, আপনার এই যেটাকে বলি আইবিএস স্ট্যান্ডার্ড বা বাংলাদেশ ব্যাংকের এডি স্ট্যান্ডার্ড লেভেলে আপনাকে শিখতে হবে। কারণ কি, কারণ আপনি এক একটা চাকরির পরীক্ষার জন্য অবশ্যই এক একভাবে প্রস্তুতি নেবেন না। আপনি এই যে প্রস্তুতিটা নিচ্ছেন ব্যাংকের জন্য, আপনাকে নিশ্চিত করতে হবে এই ম্যাথ ইংলিশের প্রিপারেশন এখানে আপনার শেষ। বিসিএস এর জন্য গিয়ে আপনি শুধু ইংলিশ লিটারেচারটা আলাদা করে পড়বেন। পেট্রো বাংলার পরীক্ষার জন্য কি আপনি আবার নতুন কোনো কোচিং করবেন নাকি? এনএসআই এর জন্য আবার নতুন কোচিং করবেন? হয়েন ভর্তি হলে আমাদের জন্য ভালো, আমরা 2-1 দিন পর পর নতুন নতুন নামে কোর্স ছাড়বো, আপনার সেই নতুন নতুন কোর্সে অ্যাড হইবেন, ঠিক আছে? যেটাকে বলা হয় মুরগি বানানো, তো মুরগি হন, নিজে যদি নিজেকে মুরগি চিন্তা করেন। আপনাকে বুঝতে হবে, ওই পরীক্ষাগুলা বলেন, এই ব্যাংকের পরীক্ষাগুলা বলেন, ব্যাংকের প্রিপারেশন নেওয়ার সময় অনেকে আবার আছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগেন। মানে নিজে ভাবে না আমার দ্বারা, মানে কি মুঝসে না হো পায়েগা, আপনার আমার দ্বারা হবে না, আপনি এরকম ভাবেন যে আমি সিনিয়র অফিসারের জন্য পড়ি, আমি এডির জন্য কেন পড়বো? ওহে আমার চান্দু, আমার ভাই, আমার বোন, যেই আপনি আছেন, এডি পরীক্ষার প্রশ্ন খুব উচ্চ মার্গীয়, যাকে স্যার ডাকতে হবে আপনার, যে বলে না আমাকে স্যার ডাকবা, আর সিনিয়র অফিসারের প্রশ্ন হচ্ছে ফকিন্নি মার্কা, ব্যাপারটা মোটেও এরকম না। অতীতে এমন অনেক ইভেন্ট আছে, এডি পরীক্ষার প্রশ্নের থেকে আপনার সমন্বিত ক্যাশ অফিসার, অফিসার ক্যাশ পদের প্রিলি পরীক্ষার প্রশ্ন ডিফিকাল্ট হয়েছে। আমি আপনাকে এরকম এক্সাম্পল দিয়ে দেখাইতে পারবো। তো ইটস নট অ্যাবাউট দ্য পোস্ট অর ডেজিগনেশন, ঠিক আছে? আপনি যখন পড়বেন, আপনি যখন প্রিপারেশনটা শুরু করতেছেন, ইউ নিড টু মেক শিওর ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দ্য কি হাইয়েস্ট, কি যদি বলি হাইয়েস্ট পোস্ট, অথবা দ্য টপ টপ পোস্ট, এটার জন্য আপনার নিজের প্রিপারেশনটা নিতে হবে। অর্থাৎ সম্ভাব্য সর্বোচ্চ, সম্ভাব্য স্মার্টেস্ট প্রিপারেশনটা আপনাকে নিতে হবে, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এইখানে কোনো হাফ হার্টেড অ্যাটেম্প নেওয়া যাবে না। আগে দেখতাম আমাদের ক্রিকেটাররা ছিল, আপনারা হয়তো খুব একটা দেখেন নাই, যে আকরাম খান খেলতেছে, হ্যাঁ খেলতেছে, বলে এই লফটেড শট। লফটেড শট মানে কি জানেন? মানে মানে উঁচু উড়ায় শট খেলছে আর কি, হ্যাঁ, মানে উঁচুতে মারছে। মানে তুই মানে গায়ের সমস্ত শক্তি দিয়ে মার তা না, মানে ডিফেন্সও করে না, পুরোপুরি ভাবে অ্যাটাকও করে না, হাফ হার্টেড শট খেলে, কনফিউজ, এটাকে মারবো না মারবো না। ওই দেখা যায় মিড অফে ক্যাচ হয়, হ্যাঁ মিডনে ক্যাচ হইতেছে, বুঝে না, মিড উইকেটে ক্যাচ হইতেছে, মানে সার্কেল পার করতে পারতো না। আমরা দেখে আসছি এগুলা। তো ওই জন্য বলতেছি, যদি চেষ্টা করার থাকে ভাই, একদম অল আউট অ্যাটেম্প দিতে হবে। কারণ এই একটা চাকরি, এই যেখানে আবার একটু মোটিভেশনাল কথা হয়ে যাবে, একটা চাকরি আসলে আপনাকে ডিফাইন করবে না, বাস্তবতা। যারা এই ক্লাসটা দেখতেছেন, যারা এই ক্লাসটা শুনতেছেন, আপনাদের মধ্যে সর্বোচ্চ 1%ও আপনার কাঙ্ক্ষিত জব পাবেন না, এটা হলো বাস্তবতা। এই ভিডিওটা হয়তো মোটের উপর দেখা যাবে যে কি 2,000 লোকজন হয়তো দেখবেন, 2001% কত? চিন্তা করে দেখেন, 2001% কত? হ্যাঁ, আপনি হিসাব করেন, এই 2,000 জন থেকে কি 20 এই ভিডিও যদি 2,000 জন দেখেন, এই 2,000 জন থেকে 20 জন আপনারা ভালো ভালো চাকরি পাবেন, এটা আমি নিজে বিশ্বাস করি না, আপনি কি বিশ্বাস করবেন? তো শুধু একটা জব আপনাকে রিফাইন করবে না। আমার ব্যাপারটা হচ্ছে, তাও তো 19 জনের তো সম্ভাবনা, আমার মতো কথার কথা আমি এত কনজারভেটিভ হয়ে বলতেছি, আমি তো 19 জনের সম্ভাবনা নাকচ করতেছি না। তাহলে 19 জনের তো সম্ভাবনা আছে, আপনাকে চিন্তা করতে হবে 19 জনের মধ্যে একজন আপনি কেন না? তো এটা আপনার তখনই হবে যখন আপনি আসলে, যেটাকে বলা হয়, আগে রেসলিং দেখতাম,
রেসলিং এ বিভিন্ন ম্যাচের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন থাকতো, কিছু ম্যাচের স্টিপুলেশন থাকতো, অর্থাৎ নিয়ম থাকতো যে নো হোল্ডস বার্ড। নো হোল্ডস বার্ড মানে হচ্ছে এই খেলায় কোনো ধরা বাঁধা নিয়ম নাই, যা খুশি তাই করবেন। চেয়ার বের করে চেয়ার দিয়ে আপনি মাথার মধ্যে বাড়ি দেন, হ্যাঁ, আপনি বালতি নিয়ে আসেন, আপনি রিং এর নিচে নেমে যান, আপনি ওই গ্যারেজে যে পিটান, গাড়ির গ্লাস ভেঙে ফেলেন, যা তা করবেন, হ্যামার দিয়ে ইউজ করেন, হ্যাঁ। তো প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে 1 বছর সময় দিয়ে 1 বছর চূড়ান্ত লেভেলের কোপটা দেন। হওয়ার হইলে 1 বছরের প্রিপারেশনে আউটপুট আসবে, না হলে 10 বছর 32 বছর পর্যন্ত আমি চাকরির পরীক্ষা দিব, এই চিন্তা করে যারা নামছেন ভাই, সৃষ্টিকর্তার কাছে দোয়া আবার একটু ঘুরায় আসান, এই দোয়া ফেরত দেন, হ্যাঁ, এই দোয়া ফেরত নেন, বলেন যে আল্লাহ তুমি বা সৃষ্টিকর্তা তুমি আমার এই দোয়া ফেরত নাও, আমার যাতে 6 বছর আমার এই জায়গা মানে ঘষতে না হয়, নিজের যাই ঘষার লাগে ঘষতে যাতে না হয়, এই দোয়া করেন। ঠিক আছে, হইলে 1 বছরই হোক, না হলে 1 বছর পরে এই সেক্টর থেকে বের হয়ে ডু সামথিং এলস, নিজের স্কিল ডেভেলপ করে অন্য কিছু করেন ভাই। এই জায়গায় বছরের পর বছর পরে থেকে সময় নষ্ট করেন না। আর যে চাকরি আবার এই 19 জন চাকরি পাইলো আপনি পাইলেন না, তার মানে আপনি লুজার, মোটেও ব্যাপারটা এরকম না। স্কুল লাইফ অনেকে দেখবেন ফার্স্ট ছিল, সেকেন্ড ছিল, হ্যাঁ, লেখার সময় পরীক্ষার হলে খাতা মানে কি ঢাইকা রাখতো, তারা সবাই কোথায়, সবাই ভালো জায়গায় যায় নাই। বরং যাদের কমিউনিকেশন স্কিল ভালো ছিল, ক্লাস ক্যাপ্টেন হইতো, মাতবরি করতো, টিচারদের সাথে নেগোশিয়েট করতো, দেখবেন তারা ভালো করতেছে, প্রাইভেট ভার্সিটিতে পড়েও, ন্যাশনাল ভার্সিটিতে পড়েও। আর এখানে বলে রাখি, আমি জানি আপনাদের মধ্যে একটা বৃহৎ সংখ্যক বা বৃহৎ অংশ, আমার যারা অডিয়েন্স আছে বেশিরভাগ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, আপনারা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন বিভিন্ন। প্রথম কথা হচ্ছে ভাই, আপনার ভেতরে যদি কোনো আজাইরা ভাব থাকে, আল্লাহর ওয়াস্তে ঝেড়ে ফেলে দেন। কারণ এখন যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাশ করছেন এটা আপনাকে 4 আনা পরিমাণ আপনাকে কোনো বেনিফিট দিবে না। তো কোনো আজাইরা ভাব যদি থাকে, ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে স্পেশালি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আমার সাথে রিলেট করতে পারবেন, প্রথম 1-2 বছর কিন্তু আমাদের সেই লেভেলের ভাব থাকে। বিড়ি সিগারেট খাইতে পারেন না, তারপর সিগারেট একটা ধরান কেন, কারণ একটা বড় ভাইব দিতে হবে। এই লেভেলের আজাইরা যত ভাব আছে এগুলাকে ঝেড়ে ফেলে দেন, ঠিক আছে, এগুলো আপনার ভাইবা বোর্ডেও আপনাকে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিবে না। ঠিক আছে, বি রিয়েলিস্টিক। আচ্ছা, তো এখন আসেন মূল কথায় আসি। তাহলে এই যে 20টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্ন থেকে বেসিক্যালি যেটা হবে, 6টা থেকে 7টা প্রশ্ন এখানেও থাকবে, যেটা মোটামুটি যারা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করবে তাদের প্রত্যেকেরই পারার যোগ্যতা আছে, দক্ষতা আছে, অবশ্যই আছে। বাট ব্যাপারটা হচ্ছে, এই 6টা 7টা ম্যাথও আপনি শুধু পারলে হবে না। এই 6টা 7টা ম্যাথ একজন এভারেজ ক্যান্ডিডেট যে সময় নিয়ে সমাধান করবে, আপনাকে অবশ্যই তার অর্ধেক সময় সমাধান করতে হবে, একদম প্লেন এন্ড সিম্পল কথা। এখানে কোনো মানে রক্ষণশীল হওয়ার সুযোগ নাই। কারণ এখান থেকে যখন আপনি কিছু টাইম সেভ করবেন এই 6টা 7টা ম্যাথ করে, আলটিমেটলি এই 20টা ম্যাথের মধ্যে 6টা 7টা ম্যাথ থাকবে যে ম্যাথ গুলা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করলেও আপনার 1 মিনিট সময় লাগে, দ্রুত করলেও 1 মিনিট সময় লাগবে। ওই 1 মিনিট সময় আপনি তখনই দিতে পারবেন যখন আপনি যে অঙ্কগুলা সবাই পারে সেই অঙ্কগুলাকে তাদের থেকে দ্রুত করতে পারবেন। এবং প্রিলিমিনারিতে ইটস অল অ্যাবাউট বেসিক। প্রিলির ক্ষেত্রে পার্সেন্টেজের যে বেসিক আছে, রিটেনের সময় কিন্তু পার্সেন্টেজের সেই বেসিকটা চেঞ্জ হয়ে যায় না, সেম জিনিসই থাকে। প্রিলির যে এক্সপ্লেনেশন, রিটেনের এক্সপ্লেনেশন সেম, রিটেনে আপনার ক্যালকুলেশন করছে দেখাতে হয়, এই হচ্ছে মূলত পার্থক্য। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে পারি, আজকের এই ক্লাস করে আপনারা আমাদের সেই ক্লাসগুলো করে নেবেন ম্যাথের। আমরা আমাদের যে রানিং ব্যাচের যে আমাদের ম্যাথের অ্যাকচুয়াল ব্যাচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের লিঙ্ক গুলো আমরা আপনাদের জন্য এখানে দিয়ে রাখলাম, জুমে দিয়ে রাখলাম, আমরা এখানে ডিসক্রিপশনে দিয়ে রাখছি। যারা ক্লাস পাচ্ছেন না, আমাদের হটলাইনে বা মেসেঞ্জারে আমাদের ডেমোর জন্য, ডেমো ক্লাসের জন্য নক করলে আপনাদেরকে সেই ক্লাসগুলো দিয়ে দিব। অ্যাডমিশন নেওয়ার দরকার নাই, ক্লাসগুলো একটু করবেন, ভিন্ন আঙ্গিকে যে ম্যাথগুলো দেখা যায় সেই আইডিয়াটা যাতে আপনাদের ডেভেলপ হয়। ওকে, তাহলে এইখানে আমাদের চ্যালেঞ্জ কি? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে 6টা 7টা ম্যাথ সব প্রার্থী পারে, এগুলা ওই প্রার্থীদের থেকে তুলনামূলক কম সময়ে পেরে এই 20টার মধ্যে শতভাগ কারেক্ট করা আমাদের টার্গেট না। আগেই বলেছি এভারেজ প্রার্থী 8টা থেকে 11টা বা 12টা ম্যাথ পারবে। যখনই আমরা ম্যাথে 20-এর মধ্যে 13 বা 14 বা 15 পাওয়া শুরু করব, তখনই কিন্তু আমরা এভারেজ প্রার্থীদের থেকে ম্যাথ নিয়ে এগিয়ে যাওয়া শুরু করব। আমরা ম্যাথ থেকে কি করব, আমরা এগিয়ে যাওয়া শুরু করব। যেমন এভারেজ প্রার্থী 11 পায়, আপনি 13 পান, তার মানে আপনি 2 নাম্বারের অ্যাডভান্টেজ পেলেন, ম্যাথ আপনার স্ট্রেংথ হিসেবে আপনি প্রমাণ করে ফেললেন। ব্যাপারটা বুঝেছেন? সো এগুলো নিয়ে স্ট্র্যাটেজিক আলাপ আলোচনা আমরা কিভাবে করি, এই এই ডিফারেন্ট ইনসাইট, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এতদিন ধরে আমরা যেভাবে শিখে এসেছি, বিভিন্ন আমাদের রেফারেন্স বইগুলোতেও যেভাবে ম্যাথগুলো আছে, তার থেকেও ভিন্ন আঙ্গিকে, শর্টকাট ফর্মুলা দিয়ে না, ম্যাথের বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে সংখ্যাগুলোকে ভিন্নভাবে দেখার দৃষ্টিভঙ্গিটার মাধ্যমে যে আমরা এখানে করতে পারি, ম্যাথগুলো ভিন্নভাবে করতে পারি, এই জিনিসটা আপনাদের শেখার আছে। এই জিনিসটা যখনই আপনারা শিখবেন তখনই আপনারা একটা বেটার আউটপুট পাবেন। ওকে, জেনারেল নলেজ খুব সংক্ষেপে যদি বলি, জেনারেল নলেজের ক্ষেত্রে মূল যে পয়েন্টটা, জেনারেল নলেজের আমাদের যে মেইন যে ইস্যুটা,
জেনারেল নলেজ ব্যাংকের ক্ষেত্রে আমরা দুই ধরনেরই দেখি। কখন আমরা দেখি যে ফিক্সড জিকে নিয়ে এসেছে, অর্থাৎ রিসেন্টের উপর প্রায়োরিটি দেওয়া হয় নাই, কখন আবার রিসেন্টের উপর প্রায়োরিটি দেওয়া হয়। সাধারণত ব্যাংকের ক্ষেত্রে রিসেন্ট ইস্যুগুলোর মধ্যে প্রায়োরিটি আমরা বেশি দিতে দেখি। তবে আমরা যদি প্রশ্নগুলোকে বিশ্লেষণ করি, কিছু সুনির্দিষ্ট ব্যাপার আছে। যেমন আপনি যদি প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেন, একটু পরে আমরা বলবো, যেটাকে আমি বলি যে কোর পার্ট অ্যানালাইসিস। দেখবেন ওয়ার্ল্ড জিওগ্রাফি, হ্যাঁ, ওয়ার্ল্ড জিওগ্রাফি, এখান থেকে আমরা দেখি যে প্রায় প্রশ্ন আসতেছে, অনেক বেশি প্রশ্ন আসতেছে। তারপর আমরা যদি বলি, আপনি দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে জিকে আছে, এই জিকে থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। ব্যাংকের ক্ষেত্রে যখন আপনি জিকে শিখবেন, আপনাকে ফাইন্যান্স এন্ড ইকোনমি এই রিলেটেড জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো ইয়েস, জিকে একটা ওভারঅল পার্ট, এটা আমরা সব সাবজেক্টের জন্য, সকল চাকরির পরীক্ষার জন্যই পড়তে হয়, সেগুলোই মোরললেস এখানে কাজে লাগবে। তবে এখানে প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করলে কোন অংশগুলোতে আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো জিকে পড়ার মার্জিনটা হবে আপনাদের কমপ্লিটলি ওই রকম। কম্পিউটার এন্ড আইসিটি, এইটার আলটিমেটলি কোনো ধরনের মা বাপ নাই। এটা কখনো কখনো আমরা দেখি বিগত বছরের কোয়েশ্চেন বেসড হয়, কখনো কখনো দেখি কমপ্লিটলি একদম আউট অফ দ্য বক্স। এখন অনেকেই আছেন, রিসোর্স মানে বই নিয়ে যখন বলবো তখন এইটা নিয়ে একটা মজার কথা আছে, পরে বলতেছি। অনেকে আছেন ভাবেন যে কম্পিউটার আইসিটি সবসময় ট্র্যাডিশনাল প্রশ্ন হবে, ব্যাপারটা এরকম না। কম্পিউটার আইসিটিতেও আপনাকে ওই যে কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করবেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর আপনার কাজ হচ্ছে আগে দেখা কোন কোন টপিক, ওই কোর টপিক গুলো আইডেন্টিফাই করা। আপনি দেখবেন বিভিন্ন ধরনের হচ্ছে কি বলি আমরা, আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের আমাদের প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, একটা ছোট একটা চ্যাপ্টার বললাম, একটা ছোট একটা অংশ, এই প্রোটোকল নিয়ে প্রায়শই প্রশ্ন আসে, ইন্টারনেট প্রোটোকল নিয়ে। ঠিক আছে। আমরা যদি বলি বিভিন্ন ধরনের এই যে আমাদের কি যে আপনার হচ্ছে সাইবার সিকিউরিটি যে ব্যাপারটা, সাইবার সিকিউরিটি হচ্ছে কিভাবে আপনার এই যে স্প্যামিং করা হয়, ফিশিং করা হয়, হ্যাঁ, এই সাইবার সিকিউরিটি নিয়ে প্রায়শই প্রশ্ন আসবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রায় প্রশ্ন আসে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রায় আমরা প্রশ্ন আসতে দেখি, বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম, ফাইল এক্সটেনশন, কোন ফাইলের শেষে কোন ধরনের এক্সটেনশন থাকে, একটা ডক ফাইলের শেষে কি থাকে, ডক এক্স, ব্যাপারটা ওরকম বলতেছি, হ্যাঁ। এই ধরনের কিছু সুনির্দিষ্ট টপিক আছে, এই টপিকগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে। আপনার কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আপনার যে সার্চ ইঞ্জিনটা আপনি ব্যবহার করেন, আপনার যে ব্রাউজারটা ব্যবহার করেন, সেই ব্রাউজারে গিয়ে আপনার সার্চ করতে হবে যে এমসিকিউ কোয়েশ্চেন্স অন, কথার কথা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম করে সার্চ দিয়ে দিয়ে আপনাকে কিছু রিসোর্স আপনাকে ঘাটতে হবে। কোন রিসোর্স, এগুলো আমি বলতেছি। তো মোটা দাগে এই যে সাবজেক্ট গুলো, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন আমাদের নিশ্চিত করে দেওয়া। কারণ একজন প্রার্থী হিসেবে আপনি তো শুধু ব্যাংকের প্রিপারেশন, শুধু ব্যাংকে পরীক্ষা দিবেন না, অন্যান্য চাকরির পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আপনি যদি ওভারঅল চিন্তা করেন, আপনি আপনার আহ, আপনার ভার্সেটিলিটি বাড়ানোর জন্য, অর্থাৎ প্রায় সকল ধরনের চাকরির পরীক্ষার চাকরি পরীক্ষার যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার জন্য আপনার যেটা কাজ, আমি মনে করি এই ইংলিশ এবং হচ্ছে আপনার ম্যাথ, এই দুইটাকে কমপ্লিটলি আইবিএ বা বাংলাদেশ ব্যাংকের এডি স্ট্যান্ডার্ড করে আপনাকে পড়তে হবে। অর্থাৎ ব্যাংক জবের সর্বোচ্চ লেভেলের স্ট্যান্ডার্ড আপনাকে পড়তে হবে। ঠিক আছে। এবং অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, জেনারেল নলেজ, আপনার বাংলা, তারপর হচ্ছে আপনার এই কম্পিউটার আইসিটি, এগুলো আপনি যদি একজন বিসিএস পরীক্ষাও দেন, বিসিএস এর জন্য আপনি যে প্যাটার্নে পড়েন, আপনাকে সেই বিসিএস প্যাটার্নে পড়লেই হবে। আপনি যখন এইভাবে এই সাবজেক্ট গুলোকে অ্যাপ্রোচ করবেন, তখন দেখবেন আপনি একটা প্রিপারেশন নিয়ে প্রায় সব ধরনের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে। এখন আপনাকে যদি বলি তাহলে কিভাবে আপনি একটি সব দিক সমন্বিত এবং একটা টেকসই প্রস্তুতি আপনি কিভাবে নিবেন বিং এ বেগিনার, একজন নতুন প্রার্থী হিসেবে। ফার্স্ট থিং যেটা আমি এতক্ষণ ধরে এটাকে প্যাসিভ ভাবে আমি বলে আসছি, আপনার কোর পার্ট আইডেন্টিফিকেশন। কোর পার্ট আইডেন্টিফিকেশন বলতে যেমন কি বুঝি, যেমন আপনি যদি বিগত বছরে বা বিগত ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো দেখেন, আপনি দেখবেন যখন আপনি ইংলিশের এই গ্রামার বেস প্রশ্নগুলোর মধ্যে যাবেন, এখানে যে দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন হচ্ছেই হচ্ছে, ভয়েস চেঞ্জ থেকে নিকট অতীতে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখতেছি আমরা। ঠিক আছে। এখানে যদি আপনি বলেন কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসতেছেই আসতেছে, ইফ যুক্ত বা ওই যে 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 প্রশ্নগুলো আপনার এখানে আছে। তো এরকম আপনি যখন এভাবে প্রশ্নগুলোকে বিশ্লেষণ করবেন, হ্যাঁ, তখন কি আপনি প্রত্যেকটা সাবজেক্টের এই কোর পার্ট গুলা খুঁজে পাবেন। তখন আপনার কাজ হচ্ছে আগে ওই কোর পার্ট গুলো পড়া। বাংলায় যেমন বললাম যে সমাসের কথা বললাম, ওই বাচ্চর কথা বললাম, তো ওইভাবে করে আপনাকে আগে কোর পার্ট গুলো আইডেন্টিফাই করবেন। সেগুলো আপনি কিভাবে করবেন, কিছুক্ষণ পরে যে রেফারেন্স বইগুলোর কথা বলবো, বাজারের যে কোনো প্রচলিত একটা বই কিনে
আপনি যখন সর্বশেষ অনুষ্ঠিত, চেষ্টা করবেন কমপক্ষে 20টা প্রিলির প্রশ্ন নিতে। ওই কমপক্ষে 20টা প্রিলির প্রশ্ন নিয়ে আপনি ধরবেন কি জানেন, আজকের দিনে একটা প্রশ্ন পুরোপুরি, ব্যাপারটা এরকম না। তাহলে আপনি নিজে 7 দিন সময় নেন, যে আমি 7 দিন আমার কাজ কি কাজ, আমি প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করব। 7 দিনের মধ্যে ধরেন আপনি 2 দিন সময় নেন, আপনি বাংলা অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, 2 দিন বাংলা, শুধু বাংলা। আপনার কাছে বিগত বছরের প্রশ্ন সম্বলিত বা লেটেস্ট প্রশ্ন সম্বলিত যে বইটা আছে, সেই বইটা থেকে আপনি শুধু বাংলা প্রশ্ন দেখবেন 2 দিন। ধরেন বাংলার প্রথম কোন একটা পরীক্ষার প্রশ্ন, এবং এই প্রশ্ন দেখার সময় আবার বলছি কোন পদের পরীক্ষা হচ্ছে, কোন ফ্যাকাল্টি নিয়েছে, কোন ধরনের এই সকল জিনিস দিয়ে পিক অ্যান্ড চুজ করবেন না। সব দেখতে হবে। এটা কি বেসরকারি ব্যাংকের পরীক্ষা নাকি সরকারি ব্যাংকের পরীক্ষা, এগুলো আমলে নেওয়ার দরকার নাই। সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন হইলেই হয়েছে। যে দেখবেন ধরেন প্রথম প্রশ্নটা আছে সমার্থক শব্দ নিয়ে, আপনি লিখে রাখেন সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন দেখলেন বাচ্চ থেকে আসলে লেখেন বাচ্চ। আমি বলবো আপনি নিজে এভাবে একটু গোথ্রু করবেন, করলে কি হবে, আপনার নিজস্ব একটা আইডিয়া ডেভেলপ হবে। যে আসলে তো দেখবেন যে যে ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন, যে পদেরই পরীক্ষা হোক না কেন, সুনির্দিষ্ট কিছু টপিক আছে, যে টপিকগুলো থেকে সব সময় প্রশ্ন আসে। এগুলাই হচ্ছে আপনাদের কোর পার্ট। যারা চাকরিটা পায় তারা এই কোর পার্ট গুলাকে বারবার আমল করার মাধ্যমে পায়। এই অল্প সংখ্যক জিনিস, সিলেক্টেড জিনিস, সিলেক্টিভ জিনিসগুলোকে তারা বারবার পড়ে পড়ে তারা চাকরি পায়। তারা দুনিয়াবি সবকিছু পড়তে যায় না। এটা বারবার মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। আবার বললাম, মানলে ভাই তাল গাছ, না মানলে নাই। হ্যাঁ, না মানলে অন্য কিছু, অন্য গাছ। শূন্যস্থান পূরণ, যার মনের যে অবস্থা সেভাবে বুঝে নেন। তাহলে যখন আপনি কোর পার্ট আইডেন্টিফাই করতে যাবেন, আপনি ধীরে ধীরে 2 দিন আপনি বাংলা করলেন, 2 দিন ইংলিশ করলেন, আপনি 2 দিন ম্যাথ করলেন, আর জিকে করলেন একদিন, আইসিটি করলেন একদিন। এই 8 দিন সময় আপনি দেন। এই 8 দিন সময় যখন আপনি এভাবে প্রশ্নগুলো বিশ্লেষণ করবেন, প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা কালার পেন দিয়ে আপনি কি করবেন, কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে এটা লিখে রাখবেন। এই টপিকগুলো ভাসবে। বাংলা যে 2 দিন অ্যানালাইসিস করবেন, বাংলা যে কালারের কলম দিয়ে লিখবেন, ইংলিশ একটু আলাদা লিখবেন, ম্যাথেরটা একটু আলাদা লিখবেন। জিকে এত ম্যাটার করে না, জিকে সামগ্রিক আলাদা আইডিয়া করা যায় না। আইসিডিটা লিখবেন। হ্যাঁ, একটা পেন্সিল দিয়ে লিখলেন, ভিন্ন কালারের কলম দিয়ে লিখলেন যে বইটা আছে। তখন দেখবেন এই টপিকগুলো আপনার সামনে জল জল করবে। একবারে সব সাবজেক্ট নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনার কোর পার্ট যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, তখন যেটা একটু কাব্যিক কথা বা একটু উচ্চমার্গী কথা হবে, তখন হচ্ছে আপনি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সোর্ট অ্যানালাইসিস। এটা অনেকে আছেন আপনারা বুঝেন। বাংলা কথা হচ্ছে, প্রথমত হচ্ছে যখনই অ্যানালিসিস করবেন, এ থেকে আপনার 4টা পয়েন্টে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার স্ট্রেংথ আপনার চোখের সামনে ফুটে উঠবে। ধরেন এখানে অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বা ইঞ্জিনিয়ারিং পড়লেই যে ম্যাথ ভালো, এটা খুব একটা মানে বাজে ধারণা। অনেকে আছেন খুব ম্যাথে ডাহা, ভালো করতে পারেন নাই, ম্যাথে এত স্কিল না, মানে বাপের টাকা পয়সা আছে বা মোটামুটি এফোর্ড করতে পারছেন, ইঞ্জিনিয়ার হইতে হবে, প্রাইভেট ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছেন, বাট ম্যাথে আপনার ওই লেভেলের এক্সপার্টিস নাই। এটা বাস্তব। হ্যাঁ, আছে, আপনাদের অনেকেই আছে এরকম। আমিও মোটামুটি 6-7 বছর ধরে, 7 বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি। 7 বছর ধরে পড়াচ্ছি, তো তো আমার ওইটুকু আইডিয়া আছে। আমি ওই জব পেয়ে বিসিএস ক্যাডার হয়ে, ব্যাংকার হয়ে আমি টিচার হই নাই। আমি আগে ছিলাম টিচার, তারপর বলতে গেলে ধীরে ধীরে এই ব্যাপারগুলোর মধ্যে আসছি। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি। প্রথম হচ্ছে আপনি কিছু আপনার স্ট্রেংথ আইডেন্টিফাই করবেন। যখন আমি প্রশ্নগুলো অ্যানালিসিস করছি, আমি দেখেছি যে না, ইংলিশে তো আমার ভালোই, ইংলিশ এবং ম্যাথ আমি দেখলাম যে না, আমার ভালো স্ট্রেংথ আছে। কি স্ট্রেংথ আছে? ইংলিশের গ্রামার নিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে আমি তো ভালোই পারি। দেখলাম যে আমি আইবিএ তে যখন এমবিএ তে চান্স পাইছি, আইবিএর জন্য যখন প্রিপারেশন নিছিলাম, ভোকেব আমি যা পড়ছিলাম ওই ভোকেব গুলাকে আমি মোটামুটি সেল করেই তো দেখি আমার ইংলিশের ভোকেব মোটামুটি আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ম্যাথ আমি খুব দ্রুত করতে পারি। তো আমি বুঝেই গেলাম যে আমার স্ট্রেংথ কি। আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি যে আমার ম্যাথ ইংলিশ আমাকে খুব বেশি প্যারা খাইতে হবে না। আমি দেখলাম বাংলার যে প্রশ্ন, তখন আমি বিশেষ পরীক্ষা দিইনি, যখন আমি আগে ব্যাংকের পরীক্ষা দেই, আমি দেখলাম আমার বাংলা বাংলা সাহিত্য আমি কিছুই বুঝি না। ব্যাকরণের মধ্যে দেখলাম যে প্রকৃতি প্রত্যয়, এই এই জিনিস আমি কিছুই বুঝি না। আমি দেখলাম যে জিকের মধ্যে কিছু ফিক্সড জিকে আছে, তখন আমি বিশেষ প্রস্তুতি না শুরু করি নাই, যে জিনিসগুলো আমার মাথায় নাই। তখন আমি আমার উইকনেস গুলোকে ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে বুঝলাম যে তাহলে কি, তাহলে এই স্ট্রেংথ আর উইকনেস যখন বুঝলাম, তখনই কিন্তু আমার মাথায় ঢুকে গেছে যে আমার অপরচুনিটি তাহলে কি। তাহলে আমার অপরচুনিটি হচ্ছে, তখন আমাদের ম্যাথে আসতো, দেখা গেছে কখনো 25ও আসতো, কখনো 30ও আসতো, এরকমও ছিল, কখনো 20ও এসেছে। তাহলে আমি দেখলাম ম্যাথ এবং ইংলিশ যেটা আমার স্ট্রং জোন, আমি যদি আমার স্ট্রং জোনে আমার স্ট্রেংথটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমি আমার ম্যাথ এবং ইংলিশ আমার স্ট্রং জোন দিয়ে আমি একটা বড় মার্ক তুলে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার অপরচুনিটি হিসেবে আমি আইডেন্টিফাই করলাম। এবং দেখলাম যে বাংলা প্রশ্ন অ্যানালিসিস করে আরো কিছু সুযোগ খুঁজে বের করলাম, যে আমি ছোট ছোট টপিক পড়বো, আমি বাচ্য পড়বো, আমি ধ্বনি পরিবর্তন পড়বো, অর্থাৎ কোনটা ওই বিপ্রকোষ, কোনটা অপিনিহিতি, বুঝেন নাই? বুঝতে পারছেন তো? তো এখন নাম ভুলে গেছি। হ্যাঁ,
কোনটা অনুকার অব্যয়, কোনটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস নিয়ে আমি একটু পড়বো, আমি একটু অলুক সমাস নিয়ে পড়বো। হ্যাঁ, তো এগুলা দেখে আমি যেটা করলাম যে আমি একটু প্রবাদ প্রবচন গুলা দেখবো, একটু আমি বিসিএস স্ট্যান্ডার্ডের, আমি একটু বাগধারা বাগ বিধি একটু দেখে যাওয়ার চেষ্টা করবো, আনকনভেনশনাল গুলা, ছোট ছোট গুলা না যেগুলো দেখলে সবাই বুঝে ব্যাপারটা এরকম না। হুম, যেগুলো একটু আনকনভেনশনাল এগুলো দেখবো। তো এগুলো যদি আমি দেখি তাহলে তো আমার ব্যাংকে চান্স পাওয়া, আমরা প্রিলি পাস করা নিশ্চিত, তাই আমার অপরচুনিটি বুঝলাম। আর থ্রেড বলতে নিজে আইডেন্টিফাই করলাম যে যদি আমি বাংলা টাংলা না পড়ি, শুধু ম্যাথ এবং ইংলিশ নিয়ে যাই, এবং আমার ভোকাবুলারি তো কোনো ব্যক্তির পক্ষেই যে কোনো একটা গিভেন এক্সামে এসে সব ওয়ার্ড সে পারবে, ব্যাপারটা তো তার জন্য এরকম না। তাহলে আমার থ্রেটও আছে, আমি ম্যাথ ইংলিশ ভালো পারি বলে আমি যেগুলো প্রিপারেশন প্র্যাকটিস না করে যাই, আমি একটা প্রিলি পরীক্ষায় ফেল করে ফেললাম। ওই প্রিলি পরীক্ষায় ফেল করার পর আমার উপলব্ধি হইলো যে না, থ্রেট আছে। কি থ্রেট? আমি নিজেকে অনেক পণ্ডিত ভাবছি, আমি আইবিএ তে পড়ি, আমি মেন্টরশিপ, আমি অন্য একটা প্রতিষ্ঠানে আমি কোচিং করাচ্ছি, যারা আইবিএ তে চান্স পাইতে চায়, যারা ব্যাংকে চাকরি করতে চায়, তাদের আমি কোচিং করাই, আমি এত ভালো ম্যাথ পারি। একটা পরীক্ষা দিতে গেলাম, দেখি পুরো আইবিএস স্ট্যান্ডার্ড ম্যাথ, আমি ভাবছি আরে সর্বনাশ, আজকে তো সবাই শুয়ে পড়বে। আমি প্রত্যেকটা ম্যাথ সমাধান করে 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 সলভ টলভ করে বেরোইলাম, 25টার মধ্যে মোটামুটি 24টা করলাম। বের হয়ে দেখলাম ওই পার্টিকুলার পরীক্ষাতে যে ফ্যাকাল্টি প্রশ্নটা করেছিল, তারা ওই আমি যে পরীক্ষাটার কথা বলতেছি, ওই পরীক্ষার পূর্বে আর তিনটা পরীক্ষার প্রশ্ন করছিল। তখন প্রিলিতে 80টা করে প্রশ্ন থাকতো, অর্থাৎ ওই ফ্যাকাল্টি কর্তৃক ইতোপূর্বে মাত্র 240টা প্রশ্ন, মানে প্রশ্নের মাধ্যমে প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল। আমি যে পরীক্ষার কথা বললাম, ওই পরীক্ষাতে এই 240টা প্রশ্ন থেকে 80টা প্রশ্নের মধ্যে 79টা প্রশ্ন হুবহু কমন ছিল, অপশন সহ। তার মানে যে 25টা ম্যাথ আমি নিজেকে খুব স্মার্ট ভেবে আমি সমাধান করছি বুঝে বুঝে, ওই পরীক্ষার অনেক প্রার্থী, ইয়েস, যার আহ, আহ, যার বুদ্ধিভিত্তিক জায়গায় সে হয়তো আমার থেকে অনেক বেশি পেছনে আছে, স্মার্টনেসের জায়গায় সে তো বিগত বছরের প্রশ্ন দেখে আসছে, সে শুধু অপশন দাগাইছে, তার তো অ্যান্সার মুখস্থ। এটা অবশ্যই তার দোষ না, কারণ আমি বুঝতে এটা আমার থ্রেট, আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি নাই। তখন থেকে আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করলাম। এটা আমি আমার আমার এক্সাম্পল দিলাম। তো আপনাকে এরকম আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রেংথ কি। আপনার হইতে পারে যে আমি তো বিসিএস এর জন্য পড়েছি, বাংলা জিকে আমি মুখস্থ করে সয়ে ফেলতে পারবো। আমার ঝামেলাকে, আমার উইকনেস হচ্ছে আমি তো ভাই, আমি তো ইংলিশ ভোকাবুলারি পারি না, আমি তো ম্যাথ দ্রুত করতে পারি না। তাহলে আপনাকে তখন আপনার অপরচুনিটি বুঝতে হবে যে না, বাংলায় তো তাহলে 25 এর প্রশ্ন হয়, তাহলে বাংলায় যাতে আপনার অ্যাটলিস্ট 20 থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে। পাশাপাশি থ্রেট কি? থ্রেট হচ্ছে ম্যাথ ইংলিশে আপনার একদম কি, ইদানিং যে শব্দটা চলতেছে আপনার সেই জিনিসপত্র সারা হয়ে যেতে পারে। আপনাকে চিন্তা করতে হবে কি যে কিভাবে আপনি এখানে এই থ্রেটটা থেকে আপনি বাঁচবেন। তাহলে সার্ভাইভালের জন্য আপনাকে ম্যাথ ইংলিশে আপনাকে আরো কি এক্সট্রা এফোর্ট দিতে হবে। তখন হচ্ছে আপনি একটা প্রপার শেপে চলে আসবে আপনার প্রিপারেশনটা। এন্ড এই আবার বললাম, কমপ্লিট প্রস্তুতি বলতে কিছু নাই। যারা ভাবতেছেন আমি একটা প্রিপারেশন শেষ করব, করে একদম একবারে দম ফেলে, হ্যাঁ, মিলাদ টিলাদ পড়িয়ে তারপর পরীক্ষার হলে যাব, না ভাই, এভাবে করে পরীক্ষা হবে না। সব পরীক্ষায় মোরললেস অপ্রস্তুত অবস্থায় আপনাকে দিতে হবে। আসেন বুকস এন্ড রিসোর্সেস নিয়ে কিছু ওপেন কথাবার্তা বলি, হ্যাঁ, সমস্যা নাই। রিটেনের জন্য এখান থেকে আজকে তো প্রিলিমে বলতেছি, রিটেনের জন্য ফার্স্টেই বলতেছি ইনশাল্লাহ আপনারা ভেরি সুন, মানে রিটেনের আপনারা যারা আমার ক্লাস করেছেন বা করছেন, আমি রিটেনের একটা বইয়ের কাজ করতেছি। আমি যে মেথডের ডেমো দিয়ে দিয়ে আপনাদের দেখাই, নিয়ম ছাড়া ট্রান্সলেশন, রিডিং কম্প্রিহেনশনে একটা প্রশ্নের উপর ওই 3-4 ধরনের অ্যান্সার, হ্যাঁ, এই সামগ্রিক সবকিছুর উপর ভিত্তি করে একটা বই মূলত ইনশাল্লাহ আমি লঞ্চ করতেছি। ওটা আপনারা পরে দেখবেন, রিটেন যারা আসবেন, রিটেন নিয়ে যারা চিন্তা করবেন, এটা পরে। প্রিলির জন্য প্রথমে আসেন কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য জেনারেল বই। কোয়েশ্চেন অ্যানালাইসিস জন্য বাজারের যে কোনো একটা বই কিনেন আপনি, যে কোনো আপনার পরিচিত, যেটা আপনার ভালো মনে হয়, শুধু প্রশ্ন অ্যানালাইসিস করবেন। এটা আপনি প্রফেসর কিনতে পারেন, আপনি রিসেন্ট কিনতে পারেন, হ্যাঁ, বা বাজারে প্রচলিত অন্য যে কোনো একটা কিছু কিনতে পারেন, কোনো বিষয় না। প্রফেসর হতে পারেন, আপনার যেটা চলে, কারণ এগুলো সবই ভাই সেম জিনিস ভিন্ন মোড়কে উপস্থাপন করা হয়েছে। আপনি এখানে প্রশ্ন দেখবেন, দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে যাদের বেসিক খুবই দুর্বল, যারা ওই যে অ্যানালিসিস করে দেখবেন যে না ম্যাথে আমার আমার অবস্থা একদম তথৈবচ ম্যাথে, তারা প্রথমে একটা খুব জেনেরিক, যেখানে ম্যাথ গুলা ভেঙে ভেঙে বাংলা সহ বোঝানো আছে সেরকম একটা বই দেখে কিনবেন। সেটা দিয়ে আপনাকে আগে আপনাকে একটু লম্বা জার্নি পাড়ি দিতে হবে, ঠিক আছে? যারা খুবই দুর্বল, অতি দুর্বল যারা, তারা কি করতে পারেন, তারা বাজার থেকে সাইফুরস ম্যাথ নিতে পারেন। হ্যাঁ, সাইফুরস ম্যাথ নিতে পারেন, বা খায়রুলস এর বেসিক ম্যাথ একটা বই আছে, এই বই কিনতে পারেন, কিনতে পারেন, সমস্যা নেই। এগুলা কোনো মৌলিক বই না ভাই, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, তারপর হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট বই, এই সকল জিনিসগুলোকে একভাবে উপস্থাপন করা হয়েছে। তো সমস্যা না, আপনি যে কোনোটা কিনতে পারেন, বেসিক ম্যাথ কিনতে পারেন, যে কোনোটা কিনতে পারেন, হ্যাঁ, কিনে এগুলো দিয়ে আগে আপনাকে ভাষা বুঝতে হবে, ভাষাগত প্রতিবন্ধকতাটা ওভারকাম করতে হবে যারা অতি দুর্বল তাদের জন্য। যারা মোটামুটি মধ্যবিত্ত পর্যায়ে আছেন,
মধ্যবিত্ত থেকে নিচের লেভেলটাকে অ্যাডভান্স করতে চাচ্ছেন তাদের জন্য ভাই আপনাকে চিন্তা করতে হবে, ওই যে বললাম সম্ভাব্য ওর্স্ট কেস সিনারিও চিন্তা করে প্রাইমারি রিসোর্স থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে মিনিমালিস্টিক ওয়েতে গেলে আপনি আগারওয়ালের যে ম্যাথ বই আছে, হ্যাঁ আগারওয়ালের যে ম্যাথ বই আছে, সেই আগারওয়াল মানে আপনার যে অ্যারিথমেটিক অ্যাপটিটিউড আগারওয়ালের ম্যাথ বই কিনতে পারেন। আমি সাজেস্ট করবো অন্তত অ্যাক্টর যারা বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া যাদের টার্গেট, হুম, বা মানে ম্যাথ পার্ট নিয়ে যারা খেলতে চান যে পৃথিবীতে ম্যাথ দিয়ে ম্যাথ আমার স্ট্রেংথ, তাদের জন্য অবশ্যই আমি বলবো আপনি এই জিম্যাট বা জিআরই ম্যাথ বাইবেল বই আছে, ঠিক আছে, এই বইটা থেকে কিছু বই প্র্যাকটিস করা। এবং যেটাই করেন না কেন এখানে একটা অবশ্যই একটা অবজেক্টিভ থাকবে, উদ্দেশ্য থাকবে, সেটা কি, যাতে এই আইবিএ যে তাদের যে এমবি অ্যাডমিশন টেস্টটা নেয় বা বিবি অ্যাডমিশন টেস্টটা নেয়, তাদের যে ভর্তি পরীক্ষায় যে ম্যাথের যে বিভিন্ন প্রশ্নগুলো তারা দিয়েছে, এগুলো মূলত অফিসিয়াল জিম্যাট স্ট্যান্ডার্ডের প্রশ্ন। তো আইবি এর অ্যাডমিশন টেস্টের ম্যাথ গুলোকে যদি আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে করেন, তাহলে মোটামুটি ম্যাথে আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হবে। তো আইবি এর ম্যাথ গুলো দেখার জন্য আপনার মেন্টরস এর ম্যাথ কিউ ব্যাংক বই আছে, এটাও কিনতে পারেন। এখানে আপনার কি আছে, এই সাইফোর্স ম্যাথ বই আইবি এর কিছু ম্যাথ আছে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি করে দেওয়া আছে, ইজি, মিডিয়াম, হার্ড, হ্যাঁ বা ভেরি হার্ড। অন্তত শুরুতে ইজি এবং মিডিয়াম ক্যাটাগরি সব আগে পড়বেন, হার্ড গুলা পরে দেখার চেষ্টা করবেন, শুরুতে হার্ড ক্যাটাগরিতে যাবেন না, ঠিক আছে। তো এই জন্য সব বই কিনতে পারেন, যারা একদম দুর্বল তারা এই দুইটার যে কোনো একটা রাখতে পারেন, বা বাজারে অন্য আরো বই থাকতে পারে, আমি এত বই এক্সপ্লোর করি না, আমি জানি না। আগারওয়াল ম্যাথ থেকে যেটা বললাম এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, অথবা যারা একটু ভালো তারা এই জিআরই বা জি ম্যাটের ম্যাথ বাইবেল এই বইটা থেকে বই প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, এটাও ভালো। এবং মোটা থেকে যেটা বলেছি আপনাকে আইবি এর অ্যাডমিশন টেস্টের যে ম্যাথ কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আপনাকে সলভ করতে হবে অধ্যায় ভিত্তিক যখন আপনি যাবেন। ওকে, এটা হচ্ছে আমার ম্যাথের জন্য। এখন ধরেন আমি যদি বলি আহ বাংলার জন্য আসেন, বাংলার জন্য আপনি দেখেন ভাই, বাংলা আপনি একবার যা পড়বেন বিসিএস ব্যাংক একবার মানে পেট মোছা পড়া হবে। এক জিনিস বারবার পড়ার মতো এত টাইম নাই, ঢঙ্গ নাই। আপনি যে কোনো একটা বই কিনেন, কিন্তু শর্ত হচ্ছে 2 দিন পর পর এই বই চেঞ্জ করা যাবে না। আপনারা যারা এই ক্লাসটা লাইভ দেখতেছেন বা যারা রেকর্ড শুনতেছেন, আপনাদের মধ্যে সেই সকল পণ্ডিতেরা অবশ্যই 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 সব প্রিলি ফেল করবেন, বিসিএস ব্যাংক অবশ্যই সব প্রিলি ফেল করবেন। তারা কারা, যারা 2 দিন পর পর ফেসবুকের নতুন নতুন বিজ্ঞাপন দেখে বাংলা আর জিকে এই দুইটার বই বদলাবেন, আপনাদের জন্য ফেল অনিবার্য অনিবার্য অনিবার্য। কারণ আপনারা শুধু কি করেন, আনকমন প্রশ্ন খুঁজেন, হ্যাঁ ঋষভ না সমাস কি 2 প্রকার না সমাস 4 প্রকার। পুরান বইয়ের মধ্যে নাইন টেনের ব্যাকরণ বইয়ের মধ্যে তো সমাস ছিল 6 প্রকার, এই বইয়ে নতুন বই আসে 2 প্রকার। এগুলা নিয়ে চিন্তা করে আপনাদের রাতে ঘুম হয় না, ঘুম আরাম হয়ে যায়। ভাই এই পান্ডিত এই এই চিন্তা করার কাজ আপনার না। বাজারের যে বাংলা বইটা বিক্রি করে, যে বাংলা বইটা সম্পাদনা করে বিক্রি করে একজন লেখক কোটি কোটি টাকা ইনকাম করতেছে, একটা কোচিং বড় বড় কোচিং গুলা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ঠিক আছে, আমাদের মতো ছোট ছোট প্রতিষ্ঠান আমরা হাজার হাজার টাকা ইনকাম করতেছি। তো তারা যখন একটা ম্যাটেরিয়াল দেয়, তারা অবশ্যই সম্ভাব্য সব ইম্পর্টেন্ট রিসোর্স গুলাকে অ্যানালাইসিস করেই তারা একটা কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করে। তো এক বিষয়ে এই যে বাংলা জিকের মতো বিষয়ে হাজার হাজার বই কিনবেন না ভুলেও, ঠিক আছে। বাংলার জন্য কি করতে পারেন, আপনি বাজারে যে কোনো একটা বই, আপনার কাছে যদি কথা কথা প্রফেসর বিসিএস এর বাংলা বই থাকে আপনি ওইটাই পড়েন। আপনার যদি অ্যাসিউরেন্স থাকে অ্যাসিউরেন্স পড়েন। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় যে আমার কাছে প্রিসেপ্টরস বই আছে, প্রিসেপ্টরস এর ডাইজেস্ট আছে, বিসিএস এর ডাইজেস্ট আছে, আপনি ওই ডাইজেস্টটাকেই ভালো মতো পড়েন। হ্যাঁ, আপনার কাছে ইনসেপশন ডাইজেস্ট আছে, আপনি ওইটা পড়েন। আপনার কাছে কথার কথা কি আছে, এই যে অগ্রদূত আছে, আপনার কাছে ওই যে আরো বিভিন্ন বই আছে, হ্যাঁ বিভিন্ন বইয়ের নাম আছে, আপনারা তো চিনেনি। হ্যাঁ, আপনার কাছে যেটা আছে ভাই সেটাই পড়েন, কিন্তু একটা বই পড়েন। আপনার কাছে এমপি3 আছে, এমপি3 পড়েন, কোনো সমস্যা নাই। যাহা কমন পরিবার উহা সব বই থেকেই কমন পড়ে, আর যাহা আনকমন উহা কোথাও থেকে আসে না। তো আনকমন জিনিস আপনি যতই চেষ্টা করেন ওগুলাকে আপনি কি ওগুলার লেজ আপনি ধরতে পারবেন না, ওদের টিকিটিও আপনি ছুতে পারবেন না, বুঝতে পেরেছেন। এবং এই বই কেনার সময় যেটা করবেন, যে বই আমার যেমন নিয়ম ছিল, আমার যত দিনে বোধ বুদ্ধি হয়ে গেছিল, আমার বাজারের ফিলোসফি ছিল বাজারে সব বই তো চলে যাইতাম, যে বইগুলো মোটামুটি সবচেয়ে জনপ্রিয় বই কোনটা লাইব্রেরিয়ানের কাছে চাইতাম, উনি দিত। আমি দেখতাম ভাই যে বইটা সব থেকে বেশি চিকন পাতলা, আমি ওই বইটা কিনতাম ভাই। কারণ হচ্ছে এটা আমাকে মেন্টালি চাঙা রাখতো। আর আমি আর যে জিনিস কমন পড়া ওইটা সব বই থেকে কমন পড়ে ভাই, এটা আমার ফিলোসফি। হ্যাঁ, একদম আনকমন জিনিস কোথায় থেকে আসবে ওগুলো আপনি কোনো গেস করতে পারবেন না। তো যেটুকু পড়বো ভালো মতো পড়বো, যে কোনো একটা বই। আজকে প্রফেসর, কালকে আবার ওই অমুক ভাইয়ের বিজ্ঞাপন দেখে যে অমুক বই কিনে আনলাম, কালকে ওইটা না, দরকার নেই, আপনি যে কোনো একটা পড়েন।
শুধু নাম তিনটা লিখছি, আমি তো অনেক নাম বলছি, অগ্রদূত, অভিযাত্রী, কত বই আছে আমার, এই সব বিভিন্ন ভাইটা এরা বই লিখছে। যে কোনো একটা পড়েন, সব বই ঘুরে ফিরে সেমই ভাই, ভেতরে কন্টেন্ট মাল সামানা বেশিরভাগই সেম। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা। আইসিটির জন্য যে কাজটা করবেন, আইসিটির জন্য কাজ হচ্ছে, আইসিটি তে বাজারে প্রচলিত আমি ওইরকম খুব ভালো কোনো বই আমি দেখি না, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যে কোনো একটা ওই যে প্রশ্নপত্র সলিউশনের যে বই কিনছেন, ওইটা আপনি প্রফেসর কিনেন, রিসেন্ট কিনেন, যে কোনোটা কিনেন, ওখান থেকে বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলো আপনি পড়ে ফেলবেন। পড়ে ফেলে আইসিটি পার্টটাকে আপনি মূলত ওয়েবসাইট থেকে পড়বেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়বেন। আপনি আপনার মানে মানে আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজারে ঢুকে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আপনি ফার্স্টেই করছেন। কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আপনি দেখছেন যে না, কি হয়, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আইসিটি তে প্রশ্ন হয়, ইন্টারনেট প্রোটোকল গুলোর নাম থেকে আইসিটি তে প্রশ্ন হয়। আপনি সার্চ করবেন এমসিকিউ কোয়েশ্চেন্স অন কি ইন্টারনেট প্রোটোকল, এমসিকিউ কোয়েশ্চেন্স অ্যাবাউট ইন্টারনেট প্রোটোকল ইন ইন্ডিয়ান এক্সামস লেখেন, ইন্ডিয়ান পরীক্ষাগুলো এভাবে সার্চ দেন, বা কম্পিটিটিভ এক্সামস এভাবে লেখেন, দিলে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ঠিক আছে, এক্সাম বিডা আছে, তারপর সাওয়াল.কম আছে, হ্যাঁ এরকম অনেক ওয়েবসাইট আছে, ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, এবং সেখান থেকে প্রশ্নপত্রগুলো কমন পড়ে। এবং এটা শুধু ব্যাংক না, বিসিএস টিসিএস এর জন্য, আইসিটির জন্য একটু অন্যরকম প্রিপারেশন নেবেন। বিগত বছরের প্রশ্নগুলো সব পড়বেন, বিগত বছরের প্রশ্ন শেষ করে দেন এইভাবে করে আলাদা করে পড়বেন। ঠিক আছে। এছাড়া বাজারে আইসিটির জন্য অনেকে বিভিন্ন বই কিনছেন, যারা লিখছে বই যে কারোটাই খারাপ, ব্যাপারটা এরকম না। আমার কাছে ওই যে কপি ছিল, এর আগে একটা দেখেছিলাম, বোধহয় যে আলাউলস একটা বই আছে বোধহয়, এই কি যেন না বইয়ের নামটা আমার এখন মনে নাই, আইসিটি কি যেন, ওইটা ভালো, ওইটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, ওনার আইসিটি আইসিটি না বোধহয়, মানে তাদের একটা বই আছে, ওই বইটা আমাকে আমার দুই একজন খুব ক্লোজ ছোট ভাই বলছে, ভাই এই বইটা মোটামুটি ওরা মানে অনেক কিছু তথ্য সন্নিবেশ করছে, ওয়েবসাইট টেবসাইট সহ। তো সেই ক্ষেত্রে আপনার ওই বইটা পড়তে পারেন। বইয়ের নামটা আমার এক্সাক্ট এখন মনে পড়তেছে না, এর সম্ভবত আলাস নাম দিয়ে কোন একটা নাম আছে, হ্যাঁ আইসিটি কি জানো, এটা সার্চ দিলে বা কেউ জানলে একটু কমেন্ট করতে পারেন, কেউ যদি জানেন। হ্যাঁ মানে এখন কমেন্ট বলতে এখানে জানায়েন আর কি, লাইভে যারা আছেন আর কি, রেকর্ডে কমেন্ট করতে হবে না। তো ওই বইটা আপনারা দেখবেন। ঠিক আছে। আচ্ছা, আর জিকের কথা যেটা, সে জিকের ইংলিশ নিয়ে পরে আসতেছি, এখানে একটু কথা বলে নেই। আমাদের যে কোর্সটা এখন আমাদের রানিং আছে, কম্পিউটার আওয়ার, হ্যাঁ সজীব ভাই বলছেন কম্পিউটার আওয়ার, হ্যাঁ ওই বইটা দেখতে পারেন। এখানে যেটা বলছে, আমাদের যে কোর্স রানিং ভাই, আমরা 2 দিন পর পর, আমরা এত বড় কোনো প্রতিষ্ঠান না, ছোট পরিসর আমরা কাজ করি, বাট যেটা চেষ্টা করার চেষ্টা মানে যে চেষ্টায় রত আছি, সেটা যাতে একটা কমপ্লিট একটা প্রিপারেশন আপনাদের দাঁড়াইতে পারে। আদার্স কম্পিউটার না, ওই যে বলছে কম্পিউটার আওয়ার, ওই যে ভাই ঠিক বলছে কম্পিউটার আওয়ার সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই বইটা বোধ হয়, ওই বইটা দেখতে পারেন। ওটা অনেকেই রিসেন্টলি আমাকে ভালো ফিডব্যাক দিয়েছে যে তথ্যের সন্নিবেশ বেশ বেশ ভালো আছে আর কি। হ্যাঁ, আর সব বই কিছু না কিছু ভুল থাকে, ভুল খুঁজে আপনার দায়িত্ব না, যতদিনে ভুল খুঁজবেন ততক্ষণ পরীক্ষা চলে আসবে। তো আমাদের বাংলাদেশ ব্যাংক এডি নাইট ট্রেডার ব্যাচ নামে একটা ব্যাচের কার্যক্রম আমরা শুরু করেছি, এবং আমরা একটা ব্যাচের কার্যক্রমই পরিপূর্ণভাবে আমরা চালাবো, চলমান রাখবো। এইটা বাংলাদেশ ব্যাংকের এডি টার্গেট করে করা, কিন্তু এডির পাশাপাশি যে কোনো ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকে পরীক্ষা দেন, সমন্বিত সিনিয়র অফিসার ব্যাংকে পরীক্ষা দেন, অফিসার জেনারেল পরীক্ষা দেন, অফিসার ক্যাশ পদের পরীক্ষা দেন, আপনি পরবর্তীতে পেট্রো বাংলা সমন্বিত পরীক্ষা দেন, ইনশাল্লাহ আপনার প্রিলিমিনারি প্রিপারেশন হয়ে যাবে। ইংলিশ এবং জিকে বই নিয়ে বলতেছি। ঠিক আছে, এই একটা মিনিট সময় দেন, একটা মিনিট আমার কথাটা শুনেন ভাই, আমারও তো একটু সেক আছে, আমি তো চ্যারিটি করতেছি না, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনারা যারা প্রিলিমিনারি অংশের একটা প্রপার প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনারা উইদাউট কি বলবো, ডাউট না, আপনারা ওই যে বললাম ডেমো ক্লাস দেখেন, দেখে যদি মনে করেন আমাদের সাথে এই ব্যাচটাই যুক্ত হতে পারেন। এই ব্যাচের আমরা ম্যাথ এবং ইংলিশ ক্লাস, এটা শুধু প্রিলি ওরিয়েন্টেড কোর্স, একটা প্রিলির জন্য টেইলর্ড কোর্স। এই কোর্সটাতে আপনারা এখন যারা ভর্তি হবেন, 75টা ক্লাস আছে, এর মধ্যে আপনার 22টা রেকর্ড ক্লাস পাবেন এবং 53টা লাইভ ক্লাস পাবেন। লাইভ ক্লাস গুলো হয় জুমে এবং ফেসবুকের সিক্রেট গ্রুপে, আমরা এগুলো রেকর্ড দিয়ে রাখি, রেকর্ড গুলো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি। ঠিক আছে। আমাদের এখানে এই প্রত্যেকটা বিষয় ভিত্তিক ম্যাথ এবং ইংলিশে আমাদের টোটাল হচ্ছে 55টা ক্লাস। এই 55টা ক্লাসের সবগুলো ক্লাসই আমি শেখ শাহির আহমেদ আমি নিজে কন্ডাক্ট করাই, আর বাকি ক্লাসগুলো আমাদের ব্যাংকার এবং বিসিএস ক্যাডাররাই নেন। ঠিক আছে। তো সেই জায়গাগুলো থেকে যারা এই কোর্সটাতে এনরোল হতে চান হবেন। এই কোর্সটা যখন আমরা ইনিশিয়েট করেছিলাম, আমরা এখন ভাই কথায় কথায় এক একটা নতুন এই সিনিয়র অফিসার সার্কুলার হয়েছে, সিনিয়র অফিসার ব্যাচ, এভাবে আমরা রান করতে চাই না। যারা অনলাইনে আসেন তারা এমনিতেই স্মার্ট, এবং তাদের মধ্যে অধিকাংশ আপনার অনেক সময় রেকর্ড ক্লাসই দেখেন, এটা আমি জানি মোরলেস ভাই, দুই একজনই ছাড়া। এই জন্য আমরা ক্লাসের পরিসর রেখেছি বেশি। এটাতে আমাদের রেগুলার ফি ছিল 4,000। আমরা যখন আপনারা ইউটিউবে দেখবেন ইনিশিয়ালি আছে, আমরা যখন এই ব্যাচটা ইনিশিয়েট করি মাস দেড়েক আগে, তখন আমাদের এখানে কোর্স ফি ছিল হচ্ছে অ্যারাউন্ড 4,000 টাকা। ঠিক আছে। আমরা 4,000 টাকার এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে আপনারা যারা এখন নতুন করে এনরোল করবেন, আপনাদের অ্যারাউন্ড 22টা ক্লাস আপনার রেকর্ড দেখবেন, সেই জন্য এবং আমাদের আজকের এই স্পেশাল সেমিনার অফার উপলক্ষে শুধুমাত্র আমরা আজকে এবং আগামীকাল আগে বলছি 7ই জানুয়ারি আজকে এবং কালকে 8ই জানুয়ারি, এই 2 দিনের মধ্যে যারা অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটাতে এনরোল হবেন, 53টা আরো লাইভ ক্লাস পাবেন, 22টা হচ্ছে রেকর্ড ক্লাস পাবেন। এখানে কোনো প্রিন্টেড লেকচার শিট দেওয়া হয় না, আমরা পিডিএফ দিব।
এবং আপডেটেড পিডিএফ। আমাদের এখানে ম্যাথ এবং ইংলিশটা কমপ্লিটলি আইবি এবং বাংলাদেশ ব্যাংকের এডি স্ট্যান্ডার্ড করেই পড়ানো হবে। হ্যাঁ, আবার বললাম ক্লাসগুলোর লাইফ টাইম রেকর্ড অ্যাক্সেস আপনাদের থাকবে। এই কোর্সটাতে আপনারা আজকের জন্য, আজকে এবং কালকের জন্য আপনারা ভর্তি হতে পারবেন। আমরা আজকে পর্যন্ত একটা অফার রেখেছিলাম সেমিনার উপলক্ষে, সেটাই থাকবে অনলি 2500 টাকা। 2500 টাকা দিয়ে আপনারা আমাদের এই প্রি টেইলর প্রোগ্রামটাতে এনরোল হতে পারবেন যারা চান, যারা ভর্তি হতে চান আর কি। সবার জন্য বাধ্যতামূলক অবশ্যই না, সবাই হবেন না। তো যারা হতে চান অনলি 2500 টাকাতে এনরোল করতে পারবেন আপনারা আমাদের এই বর্তমানে এই স্ট্যাটাসের কোর্সটাতে। যারা অ্যাডমিশন নিতে চান তারা আমাদের, এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার, মার্চেন্ট নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে আপনারা আমাদের ইনবক্সে নক করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে যাবতীয় ভাবে ওই সিক্রেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। যারা কিছু ক্লাসও করে দেখতে চান, ডেমো ক্লাস চেয়েও আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এই রিয়েল ব্যাচের, এই অ্যাকচুয়াল ব্যাচের আপনাদের আমরা কি লেভেলের ক্লাসগুলো নিয়েছি সেই ডেমো ক্লাসগুলো আপনাদের সামনে দিয়ে দেওয়া হবে। ওকে, এছাড়া আমাদের ব্যাংক রিটার্নের একটা ফুল কোর্স আছে, সেই ফুল কোর্সটা আমরা শুরু করেছি। এটার ভিতরে আমাদের টোটাল 35টা ক্লাস, এখানে ইংলিশ রিটেনের উপর আছে 20টি ক্লাস এবং ম্যাথের উপর 15টি ক্লাস। এটা ব্যাংক রিটেনের আলাদা ডেডিকেটেড ক্লাস। এই কোর্সের সবগুলো ক্লাসই আমি নেই। আমাদের এই কোর্সের আর্লি বার্ড অফার ছিল 2500 টাকা। মাঝখানে আমরা একটা ইয়ার এন্ড অফার দিয়েছিলাম, এটাও শুধু আজকে এবং আগামীকালকের জন্য। আজকে এবং আগামীকাল যারা আমাদের ব্যাংক রিটার্ন ফুল কোর্সে আসবেন, এটার আমাদের 4-5টা ক্লাস হয়েছে। এইটার ক্ষেত্রে সবকিছু সেম, সব ক্লাসের রেকর্ড থাকবে। সেক্ষেত্রে আপনি অনলি, আমরা বোধহয় 2100 টাকা দিয়েছিলাম। 2100 টাকা আমাকে একটু আমাদের টিমমেট রহমত, এটা আমরা কত টাকা দিয়েছিলাম ইয়ার এন্ড অফারে? কত টাকা ছিল আমাদের কোর্স ফিটা? ছিল স্যার আমি ওই যে ভুলে গেছি। পার্সেন্টের যে ডিসকাউন্ট ছিল ওটাতে কত ছিল এটা? 2100 টাকা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনারা এই 2100 টাকা দিয়ে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবেন। ঠিক আছে, আমাদের পেমেন্ট বিকাশ পেমেন্ট আছে, আপনি মানে বিকাশে পেমেন্ট করতে পারবেন, বিকাশে সেন্ড মানি করতে পারবেন, রকেট আছে, নগদ আছে, সব মিলিয়ে আছে, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। এছাড়া আমাদের এখন 46 বিসিএস রিটেন ইংলিশ প্রোগ্রাম রানিং আছে। যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারা আমরা এখানে বিসিএস রিটেনের ক্লাসগুলো দেখতে পারেন। আমরা লাইভ সেশন নিয়েছি কিভাবে বিসিএস রিটেন প্রিপারেশন আপনি শুরু করবেন, কমপ্লিট আউটলাইন দিয়ে দেওয়া আছে। রিটেন ইংলিশের জন্য উপর আলাদা সেশন আছে, সাবজেক্ট অ্যানালাইসিস আছে, ক্লাসগুলো দেখে নিতে পারেন। এছাড়া আগামীকালকে থেকে হচ্ছে আমাদের রিটেন এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। এটা শুধু ইংলিশ রিটেন এক্সাম ব্যাচ এবং ইভ্যালুয়েশন কোর্স। আমরা 2-3 জন হয়তো আমরা এনরোল করাবো, বা অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে আমরা এনরোল করাবো যারা এক্সাম দিয়ে নিজেদের রিটেন প্রিপারেশন নিয়ে ফেলেছেন, রিটেন এক্সাম দিয়ে নিজেদের অবস্থাটাকে যাচাই করতে চাচ্ছেন। এখানে প্রত্যেকটা খাতা আমি নিজে ইভ্যালুয়েট করবো, আমি মূল্যায়ন করবো, প্রশ্নপত্রগুলো আমি বর্তমান সময়ের সাপেক্ষে প্রণয়ন করবো। কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর ভিত্তি করে এখানে পরীক্ষা নেওয়া হবে না। এটাতে আপনারা এনরোল করতে পারবেন, যে যে কোর্সে এনরোল করতে চান করতে পারেন। আসেন এখন আমি একটু মূল আলোচনায় আসি, আর একটু আলোচনা আমার বাকি আছে। সেটা হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশ। জিকের ক্ষেত্রে যদি বলি, আমাদের কোর্স ফিটা ইন জেনারেল আপনি যদি চিন্তা করেন, আমাদের দৃষ্টিতে কম, আপনার দৃষ্টিতে একটু কিছুটা বেশি। আমি আমি আপনাদের দৃষ্টিতে একমত, কারণ আমরা একটা ব্যাচে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট পড়াই। বুঝতে পারছেন, আমরা তো জনপ্রিয় না, তো আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট পাই, কারণ ওই যে আমরা ফ্যাক্টস বলার চেষ্টা করি। যখন ফ্যাক্টস বলি, মানুষ যখন ওই ফেক মোটিভেশনাল বলি যখন না শুনে, তখন তারা স্বভাবতে আগ্রহ হারিয়ে ফেলে। তো ব্যাপারটা হচ্ছে ওইরকম, হ্যাঁ, নিজে কনফিউজ করে দিচ্ছি। তো এই জন্য আমাদের কাছে যদি বেশি মনে কিছু করার নাই, অল্প সংখ্যক স্টুডেন্টদের পড়াই, এই জন্য ওইভাবেই আমরা পড়াচ্ছি। এনিওয়েজ, তো জিকের জন্য প্রথম কথা হচ্ছে, আপনার জিকের জন্য সবসময় বই লাগবে দুইটা। প্রথম কথা হচ্ছে ফিক্সড জিকের জন্য, ফিক্সড অর্থাৎ যে জিনিসগুলো কোনো পরিবর্তন হয় না। বৈশ্বিক ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, হ্যাঁ, যদি এখন হয়তো ভিন্ন আঙ্গিক একটু দেখতে হবে। আজকে থেকে 5-6 মাস আগে যে বিষয়গুলোতে আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি, ওই জায়গায় হয়তো একটু গুরুত্ব পরিবর্তন হবে। তো জিকের জন্য হয়তো আপনাদের সবারই মোরলেস একটু নতুন বই কেনা লাগতে পারে, হ্যাঁ, নতুন এডিশনের বইগুলো কেনার চেষ্টা করবেন। তো জিকের জন্য, ফিক্সড জিকের জন্য আপনি বিসিএস স্ট্যান্ডার্ড যে কোনো একটা বই কিনেন, ঠিক আছে, যে কোনো একটা বই। ওটা ওই এমপি3 যদি হয় এমপি3 হোক, হ্যাঁ। ওইটা ওই যে কনফিডেন্সের যদি সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান নামে একটা বই আছে, ওই বইও হইতে পারে। ওটা পুরান এডিশন ছিল, খুব ভালো বই ছিল একটা সময়, হোয়াট এভার। তো আপনি ওই এমপি3 কিনেন, প্রফেসর কিনেন, হ্যাঁ, বা জিকের যে কোনো একটা বই কিনেন। যেমন বিসিএস সহ যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন তাদেরকে আমি বলি, যারা লম্বা সময় ধরে প্রিপারেশন নেবেন তাদের জন্য ওই যে আমাদের ভার্সিটির এক বড় ভাই আছে নাইম ভাই, ওনার একটা বই আছে বেসিক ভিউ। এই বইটাকে অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমার কাছে মনে হয় যারা শর্ট টাইম প্রিপারেশন নিতে চায় তাদের জন্য এই বইটা না। তো যারা একটু লম্বা সময় ধরে বুঝে প্রিপারেশন নিতে চায় তাদের জন্য এই বইটা বেশ ভালো। আমি নিজে পার্সোনালি রেকমেন্ড করবো, হ্যাঁ, এই বইটার জন্য। এটা বিসিএস সহ ব্যাংক অধ্যায় ভিত্তিক আলাদা আছে, তো আপনার সব পারপাজই মোটামুটি সার্ভ করবে। ঠিক আছে, ফিক্সড বই হিসেবে এই বইটাকে আমি পার্সোনালি রেকমেন্ড করি। হ্যাঁ, এই বইটা আপনি লম্বা সময়, আপনি একটু লম্বা সময় যদি পড়তে চান, বইটাকে অনেক মোটা মনে হয়, কিন্তু বইয়ের ভেতরে যেটা হয়েছে বিগত বছরের প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলোর সাপেক্ষে বর্তমান সময়ের অ্যানালাইসিস বেশ ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও বাজারে আরো বিভিন্ন বই আছে,
তবে ফিক্সড জিকের জন্য একটা বই হিসেবে আমি বলবো আপনারা এই বইটা কিনতে পারেন, এটা আমার রেকমেন্ডেশন। অন্য অন্য যে কোনো বইও কিনতে পারেন, MP3, প্রফেসর, কোন একটা ডাইজেস্ট পড়তেছেন, হ্যাঁ, অ্যাসিউরেন্সের ডাইজেস্ট পড়তেছেন, প্রিসেপ্টরস এর ডাইজেস্ট পড়তেছেন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বই চেঞ্জ করা যাবে না। যেটা কিনলেন, যে 2-3 বছর চাকরি জগতে থাকবেন, এই ফিক্সড জিকের বই একটাই। এই নাইম ভাইও যদি আমার নতুন এডিশন বের করে, এই বেসিক বই এর সাধারণ জ্ঞান আমি নতুন বই বের করছি, তখন আজকে কিনলেন, 1 বছর পর বললো, সেটাও কেনার দরকার নাই, হ্যাঁ, একটা কিনলে হবে। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে, জিকের ক্ষেত্রে যেহেতু রিসেন্ট একটা বিষয় সবসময় প্রাসঙ্গিক হয়ে যায়, অর্থাৎ জিকের মধ্যে আমরা প্রায়ই রিসেন্ট টপিকে আমরা প্রশ্ন দেখি, সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন দেখি, সেই জন্য যেটা হচ্ছে, আপনারা দেখবেন একটা নির্দিষ্ট সময় পর পর, মোটামুটি 3 মাস পর পর বা 6 মাস পর পর, বা যখনই একটা নতুন বড় একটা পরীক্ষা আসে, কম্বাইন্ড সিনিয়র অফিসার বা কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা আসে বা বিশেষ পরীক্ষা আসে, সেই পরীক্ষার আগে অনেক লেখক আছে যারা, এখন লেখক না আসলে সম্পাদক বলবো, সাম্প্রতিক ঘটনাগুলোকে তারা কালেকশন করে তারা শর্ট একটা চোথা বই, চটি বইয়ের মতো বই বের করেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা বিশেষ টিসিস এর পূর্বে আপনারা যেটা করতে পারেন, এই নাইম ভাইয়ের একটা বই আছে রিসেন্ট ভিউ, এই বইটাকে আপনারা কিনতে পারেন যখন এটা নতুন এডিশন আসে। হ্যাঁ, নতুন এডিশন আসে, এটা কিনতে পারেন। অথবা কেউ যদি থাকেন, আরেকটা বই আছে, ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আরেক ভাই আছে দেখছি, সে তো আমরা জুনিয়র, তার একটা বই আছে যে আলালস ফ্ল্যাশ আওয়ার, জিকে ফ্ল্যাশ আওয়ার, বা এরকম একটা বই আছে। হ্যাঁ, মানে আলালসের আপনার মানে রিসেন্ট রিসেন্ট আলালস রিসেন্ট ফ্ল্যাশ আওয়ার, মানে সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে যে বইটা বের করে আর কি ওরা, মানে ওনারা আর কি। হ্যাঁ, তো ওনাদের এই দুইজনের মধ্যে যে কোনো একটা বই, সাম্প্রতিক ঘটনা ঘটার জন্য যে কোনো একটা বই পড়তে পারেন। আমি দুইটা বই উল্টে পাল্টে দেখেছি, আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, দুইটা বই দেখেছি, উল্টে পাল্টে দেখেছি, এই বা মানে আমি ক্যারিও করেছি বিশেষ এর আগে, আমি দেখেছি ঘুরে ফিরে, তাদের মোটামুটি সাম্প্রতিক তথ্যগুলোর কালেকশন এবং উপস্থাপনা উভয়েরই খুব সুন্দর। রিসেন্ট ভিডিও মনে আছে, আর আলাস পাবলিকেশনের যেটা, এটা আমার এখন মনে, মানে আওয়ার পাবলিকেশনের যেটা আমার এক্সাক্ট, যেটা একদম চোথা, যেটা একদম সাম্প্রতিক তথ্যের জন্য, যেটা ফ্ল্যাশ আওয়ার বোধ হয়, জিকে ফ্ল্যাশ আওয়ারই সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে সাম্প্রতিক আওয়ার্স ছিল, সাম্প্রতিক না আওয়ার্স। হোয়াট এভার, হ্যাঁ, সাম্প্রতিক আওয়ার, ওটা ওটা একটু বড়টা আমি বলতেছি, ওনারা দেখবে লাইব্রেরিতে গেলে এগুলো আবার বিভিন্ন সময় বইয়ের নাম চেঞ্জ করে, আপনারা দেখবেন যেটা রিসেন্ট, একদম রিসেন্ট নিয়ে যেটা থাকে আর কি, ঠিক আছে? অথবা ধরেন যে বেসিক যাদের কাছে বড় মনে হবে, তারা এই পাবলিকেশনের আবার আরেকটা বই আছে, যেটা দেখছিলাম হচ্ছে হ্যান্ড নোটের মতো, সব থেকে জিকের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলাকে তারা নিয়ে তারা একটা বই করছে বোধহয়, আলাউস জিকে আওয়ার বা এরকম হ্যান্ড নোট, এরকম একটা বই আছে। ওনাদের ওয়েবসাইট দেখলে বা ফেসবুক পেজ দেখলে আপনারা পাবেন, ওইটাও কিনতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো যারা বিসিএসও দিবেন, ব্যাংকও দিবেন, তারা দীর্ঘমেয়াদী একটা বই মোটামুটি 2-3 বছর ক্যারি করার জন্য বেসিক বইটা কিনতে পারেন, এটা আমার রেকমেন্ডেশন। আমি বইটা দেখেছি, আমিও বইটা পড়েছি, আমার কাছে বইটা ভালো মনে হয়েছে। হ্যাঁ, অনেকেই বইটাকে একটু ব্যাশিং করে, ঠিক আছে, এই বইটা অল্প সময়ে পড়ার মতো কোনো বই না, বইয়ের পরিসর একটু বড়, তো রয়েস হয়ে যারা ধরে মানে বুঝে বুঝে পড়তে চান, এটা পড়তে পারেন। এখানে বিসিএস এর অনেক কিছু আছে, ওইটা আবার ব্যাংকের জন্য পড়ার দরকার নাই। যেমন বিসিএস এর হচ্ছে আপনার ওই যে দুর্যোগ ব্যবস্থাপনা বোধহয় এই বইয়ের ভিতরে আছে। হ্যাঁ, তো ওইগুলা দেখার দরকার নাই। বাট বাংলাদেশ আন্তর্জাতিকের যে টপিক গুলা থেকে প্রশ্ন হয়, সেগুলো আপনি এই বই থেকে পড়তে পারবেন। ওকে, আবার দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কিন্তু কিন্তু আবার ব্যাংকে আবার জিকের মধ্যে প্রশ্ন আসে। তো ব্যাংকের সিলেবাসের সাথে মিল করে একটা বৃহৎ পরিসরে পড়ার জন্য একটা বই, মাস্টার প্ল্যান হিসেবে একটা বড় বই। আর প্রতি 3 মাস 4 মাস বা কোনো বড় পরীক্ষার আগে যখনই তারা কোনো চোথা বই বের করে, এই দুটার মধ্যে যে কোনো একটা বই কিনবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি আপনি জিকে তে মোটামুটি আপনি কি থাকবেন, আপ টু ডেট থাকবেন। হ্যাঁ, এটা জিকের জন্য। ইংলিশের জন্য যদি আসি, ইংলিশের জন্য, ইংলিশের কথা যদি বলি, ইংলিশে আপনার প্রথম যেটা কাজ, প্রথম কথা হচ্ছে ইংলিশে ফার্স্ট অফ অল হচ্ছে মেমোরাইজিং আইটেম গুলো পড়ার জন্য, ধরেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে আপনার এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, তারপর এই যে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজ, এই জিনিসগুলো পড়ার জন্য যারা বিভিন্ন মানে অনলাইন রিসোর্স এক্সপ্লোর করে অভ্যস্ত, তারা সেগুলো পড়তে পারেন। যাদের সেগুলো পড়ার অভ্যাস নাই, তারা মেমোরাইজিং এর জন্য বাজারে এখন বর্তমান মাস্টার নামে একটা বই অনেক জনপ্রিয়। এই বইটা আমি মানে আমার দৃষ্টিতে এটা মৌলিক না, এটা হচ্ছে একটা কালেকশন অফ কোয়েশ্চেন্স, প্রশ্ন সংগ্রহশালা হিসেবে এটা ওয়ান কাইন্ড অফ এনসাইক্লোপিডিয়াই বলতে পারেন আপনি। হ্যাঁ, তো তারা যারা মাস্টার কিনেছেন, তারা মাস্টার থেকে এই মেমোরাইজিং আইটেম গুলো পড়তে পারেন। যারা মাস্টার কিনেন নাই, ওই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস কি আরেকটা বই বোধহয় আছে, প্রফেসর পাবলিকেশন প্রকাশ করতে সম্ভবত, যারা ওইটা কিনেছেন ওইটাও পড়তে পারেন, সমস্যা নাই। বাট এটা বোধহয় তারা প্রশ্নের কোয়ান্টিটি বোধহয় অনেক বেশি। এছাড়া আপনাকে আইসিটি তে যেভাবে আপনারা আহ, আহ, যে ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট গুলো এক্সপ্লোর করছেন, ওই ওয়েবসাইট গুলো আপনাকে এখানেও পড়তে হবে। অফিসিয়াল জিম্যাট এর স্ট্যান্ডার্ড প্রশ্ন আপনাকে পড়তে হবে ইংলিশের জন্য। ইংলিশে আপনাকে অনলাইনে রিসোর্স গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা বই নিলেই পারেন। ইংলিশে মূলত আপনার বিভিন্ন জায়গায় যদি ক্লাস টাস করেন, মানে এই বইগুলো মূলত, ইংলিশের বইটা মূলত প্র্যাকটিসিং ম্যাটেরিয়াল হিসেবে কাজে লাগে, লার্নিং এর জন্য ওইভাবে খুব বেশি ক্রুশাল বা খুব বেশি ভ্যালু অ্যাডিং বই ওইরকম খুব বেশি আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? আপনার অফিসিয়াল জিম্যাট গাইড, এখান থেকে ওই যে
মোস্ট কমনলি ইউজড গ্রামার রুলস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কমনলি মেড মিস্টেক ইন ইংলিশ, হ্যাঁ, মানে ইংলিশের সব থেকে ফ্রিকোয়েন্টলি যে ভুলগুলা করা হয়, কমন মিস্টেকস ইন ইংলিশ, ওই নিয়ম কানুন গুলা, হ্যাঁ, এগুলো দেখলে বিসিএস এও কাজে লাগবে, ব্যাংকেও কাজে লাগবে। এভাবে করে যদি দেখেন তাহলে মোটামুটি আপনাদের প্রিপারেশনটা একটা শেপে চলে আসবে। আজকে আমি কিন্তু ওপেন এন্ডেড ভাবে আপনাদেরকে সাথে বিভিন্ন বই টই সহ রেকমেন্ডেশন গুলো দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো সামগ্রিক ভাবে যারা এখানে আছেন, জেনেরিক মানে কিছু আইডিয়া কি আপনাদের ডেভেলপ হয়েছে কিনা একটু জানাবেন, একটু কমেন্ট করবেন, বা জুমে আছেন কথা বলতে পারেন, হ্যাঁ। আপনাদের কোনো আইডিয়া? আচ্ছা, আমি কথা বলার সুযোগ দিচ্ছি, তার আগে বলছি, প্রথম কথা হচ্ছে আমরা হয়তো রেকর্ডটা কিছুক্ষণের মধ্যে অফ করে দিব। সো এই পর্যন্ত যারা ছিলেন, যারা এই ক্লাসটা হয়তো রেকর্ড দেখবেন, রেকর্ডেড ভার্সনটা যারা দেখলেন আমাদের, তো হোপফুলি আপনারা যারা বেগিনার প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছেন এবং ব্যাংক জবের প্রস্তুতিটা যাতে আপনার অন্য জবের প্রস্তুতিতেও কাজে লাগে, এই ব্যাপারটাকেও যারা নিশ্চিত করতে চাচ্ছেন, আশা করছি আপনারা একটা প্রপার আইডিয়া পেয়েছেন। এখানে যে আইডিয়াগুলো দিয়েছি, মাঝে মাঝে স্পেসিফিক কিছু কন্টেন্টের জন্য যে ক্লাসগুলো দেখতে বলেছি সেই ক্লাসগুলো আপনারা দেখে নিন। যারা প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছেন এবং ইফ ইউ ফিল যে আপনার যে লেভেলের মেন্টরিং দরকার, উই আর কেপেবল অফ প্রোভাইডিং দ্যাট কাইন্ড অফ মেন্টরশিপ, সেই ক্ষেত্রে ইউ ক্যান নক আওয়ার পেজ, গেম চেঞ্জার পেজ। আমাদের যে হটলাইনটা আমরা দিচ্ছি গেম চেঞ্জার পেজে থাকেন, অথবা আপনি আমাদের জব গেম চেঞ্জার, আমরা আমাদের ফেসবুক পেজের নামটাও চেঞ্জ করতে যাচ্ছি অতি দ্রুত, এটা আগে আপনাদের অ্যানাউন্সমেন্ট করছি। ইউটিউবে আপনারা জব গেম চেঞ্জার সার্চ দিলেই আমাদের চ্যানেলটা পাবেন। তো জব স্পেস গেম চেঞ্জার, গেম চেঞ্জার দিয়ে একসাথে, এটা দিলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল পাবেন। সেই ভিডিওস গুলো আপনারা দেখবেন এবং যে ক্লাসগুলো আপনাদের ভালো লাগে বা আপনারা যে টাইপের কন্টেন্ট গুলো চান, এগুলো আপনারা আমাদের জানাবেন, যারা শুধু ফ্রি কন্টেন্ট দেখে অভ্যস্ত। ঠিক আছে, আপনাদের সবার জন্য মনের অন্তঃস্থল থেকে শুভকামনা। আগামী যে পরীক্ষাটাই আপনি অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ যদি আপনি এভাবে স্ট্র্যাটেজিক ভাবে আপনার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যান, আপকামিং যে কোনো এক্সামে ইনশাল্লাহ আপনি একটা ভালো আউটপুট পাবেন। আর প্রিপারেশন কমপ্লিট হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কিছু পরীক্ষাতে ফেল করবেন, ইটস কমপ্লিটলি ওকে। এইটাকে আপনি মেনে নেন, মেনে নিয়ে প্রিপারেশনটাকে আপনি শানিত করার চেষ্টা করেন। আপনার জন্য পুনরায় শুভকামনা, ভালো একটি জব পেয়ে। আপনার উপর আমি সবসময় কথাটা বলি, যারা আপনার উপর নির্ভর করে আছে, আপনি যে ফ্যামিলির আর্নিং মেম্বার, বা যারা অ্যাকচুয়ালি আপনার জন্য লাইফে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করেছে, তাদেরকে ভুলে যায় না, ঠিক আছে? তাদেরকেও টেক কেয়ার করার চেষ্টা করবেন। জীবনটা ছোট, বিনয়ী হন, লাইফটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আপনাদের জন্য শুভকামনা। আমরা লাইফটা এখানে শেষ করছি, আমরা রেকর্ডে পরে কোশ্চেনে যাবো।